আচ্ছা, আমাদের আজকে ক্লাস উইক 8 লেসন 15 এন্ড লেসন 16 দুটা ক্লাস আজকে আমাদের। তো এর আগে ক্লাস শুরু করার আগে আমাদের যে আগে দুটো লেসন ছিল, লেসন ফর লেসন 13 এন্ড লেসন 14, এ সম্পর্কে আমি একটু রিভিউ করে এসে তারপর ক্লাসটা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। আচ্ছা, আমাদের এর আগে যে লেসন 13 এন্ড 14 ছিল সেখানে আমরা কমপ্লেক্স প্লেন সম্পর্কে জানতেছিলাম, যে কমপ্লেক্স নাম্বার কাকে বলে, কিভাবে কমপ্লেক্স নাম্বারকে আমরা কমপ্লেক্স নাম্বারের ডায়াগোনাল অর কিভাবে আমরা কমপ্লেক্স নাম্বারটাকে আমরা আচ্ছা কমপ্লেক্স নাম্বারটাকে আমরা কাকে বলে সেটা আমরা প্রথমে বুঝিয়েছিলাম, যে মাইনাস রুটের ভিতর যদি মাইনাস থাকে সেটাকে যদি সলিউশন করা যায় সেজন্য আমরা একটা কোয়ান্টিটি আই কে ডিফাইন করেছিলাম। সেই আই এর মানকে ধরে নেওয়া হয়েছিল আই ইকুয়াল টু √-1 এবং আই স্কোয়ার ইকুয়াল টু -1। এভাবে করে প্রথমে আমরা দেখিয়েছি যে রুটের ভিতর যদি নেগেটিভ নাম্বার থাকে সেটাকে কিভাবে সলভ করতে হয়। তারপরে আমরা দেখিয়েছি যে রিয়েল নাম্বার কাকে বলে, ইমাজিনারি নাম্বার কাকে বলে, কমপ্লেক্স নাম্বার কাকে বলে, এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। যে রিয়েল নাম্বার আর দ্য ইউজুয়াল পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বার, সকল পজিটিভ এবং নেগেটিভ নাম্বার গুলো নিয়ে আমাদের রিয়েল নাম্বার গঠিত হয়। ইমাজিনারি নাম্বার আমাদের রিয়েল নাম্বারের সাথে যদি একটা ইমাজিনারি আই গুণ করা হয় সেটাকে আমরা বলবো ইমাজিনারি নাম্বার। কমপ্লেক্স নাম্বারের সঙ্গে আমরা বলেছিলাম যে একটা ফর্ম জেড ইকুয়াল টু এ প্লাস আইবি ফরম্যাটকে বলা হবে কমপ্লেক্স নাম্বার, যেখানে এ হচ্ছে রিয়েল পার্ট এবং আইবি হচ্ছে ইমাজিনারি পার্ট। এবং এটাকে আমরা যদি অর্ডার পেয়ার বা পয়েন্ট আকারে আমরা দেখাতে পারি, যেমন এ প্লাস বি আই ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য অর্ডার পেয়ার এ কমা বি। তো কিভাবে এ কমা বি হয়, বা আমরা এক্স অক্ষ বরাবর যদি রিয়েল পার্ট নিই এবং ওয়াই অক্ষ বরাবর যদি ইমাজিনারি পার্ট নিই, তাহলে এই যে এ এর মানটা হবে এই অক্ষ বরাবর এবং বি এর মানটা হবে ওয়াই ইমাজিনারি পার্ট বরাবর। তো এটা আমরা দেখিয়েছিলাম যে রিয়েল পার্টকে আমরা কিভাবে গ্রাফে বসাবো এবং ইমাজিনারি পার্ট কিভাবে গ্রাফে বসাবো সেটা আমাদের দেখানো হয়েছিল। তো আমাদের এখানে একটা ডায়াগ্রাম ছিল, এই ডায়াগ্রামটা আমরা বুঝিয়েছিলাম, তারপর আমি আবার বলতেছি যে আমাদের এখানে এক্স অক্ষ বরাবর যে এক্সিসটা আছে সেটাকে বলতেছি রিয়েল পার্ট এবং ওয়াই অক্ষ বরাবর যেটাকে আছে সেটাকে আছে বলতেছি আমরা ইমাজিনারি পার্ট। এবং এই যে ডায়াগ্রামটা এঁকেছি এটা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আঁকা হয়েছে। তো রিয়েল পার্টকে আমরা যদি এখানে এই 2+3i এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা যদি অর্ডার পেয়ার বা পয়েন্ট আকারে লিখি তাহলে তার সে পয়েন্টটা আসে +2, +3। তো এই পয়েন্টটা দেখা যাচ্ছে রিয়েল পার্ট। রিয়েল যদি দুইটাই রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট উভয় যদি পজিটিভ হয় তাহলে তার অবস্থান হবে প্রথম কোয়াড্র্যান্ট। এবং প্রথম কোয়াড্র্যান্টে যে কোণের মানটা হবে, এখানে যদি আমরা এখানে পুরা ডায়াগ্রামটাকে 360 ডিগ্রিতে ভাগ করি, যেহেতু চারটা ভাগ আছে কোয়াড্র্যান্ট বলা হয়। তো প্রথম কোয়াড্র্যান্ট এর মান হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তাহলে যদি রিয়েল পার্টও পজিটিভ ইমাজিনারি পার্টও পজিটিভ হয় তাহলে আমাদের এর ভিতর যে থিটার মানটা হবে সেটা হবে 0 থেকে 90 ডিগ্রি এর ভিতরে। এরপর রিয়েল পার্ট নেগেটিভ ইমাজিনারি পার্ট যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমাদের অবস্থান এটার হবে দ্বিতীয় কোয়াড্র্যান্টে এবং এখানে কোণের মান হবে 91 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। প্রত্যেকটা কোয়াড্র্যান্টের ঘরের মান 90 ডিগ্রি। তাহলে এটা 0 থেকে 90 ডিগ্রি ফার্স্ট কোয়াড্র্যান্টের জন্য, 91 থেকে 180 ডিগ্রি সেকেন্ড কোয়াড্র্যান্টের জন্য। রিয়েল পার্ট ইমাজিনারি, রিয়েল পার্ট নেগেটিভ ইমাজিনারি পার্ট যদি নেগেটিভ হয় তার অবস্থান হবে থার্ড কোয়াড্র্যান্টে এবং থার্ড কোয়াড্র্যান্টে কোণের মানটা হবে অবশ্যই 180 ডিগ্রি, 81 ডিগ্রি থেকে শুরু করে 270 ডিগ্রি পর্যন্ত। এবং রিয়েল পার্ট পজিটিভ ইমাজিনারি পার্ট যদি নেগেটিভ হয় তাহলে তার অবস্থান হবে ফোর্থ কোয়াড্র্যান্টে এবং এখানে কোণের মানটা হবে 271 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এভাবে করে আমাদের এই ডায়াগ্রামটার মাধ্যমে আমরা কিভাবে আমরা এরপরে যখন পোলার সিস্টেমটা পড়িয়েছিলাম তখন এই পোলার সিস্টেমে এই কোণের মানটা দরকার ছিল এবং কোন কমপ্লেক্স নাম্বারের অবস্থান কোড কোয়াড্রেন্ট হবে তাহলে আমরা ইজিলি এটা বুঝতে পারতেছি যে রিয়েল পার্টও যদি পজিটিভ ইমাজিনারি পার্টও পজিটিভ হয় তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট, রিয়েল পার্ট নেগেটিভ ইমাজিনারি পার্ট পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্ট। তারপরে আমাদের যদি রিয়েল পার্টও নেগেটিভ ইমাজিনারি পার্টও নেগেটিভ হয় তাহলে থার্ড কোয়াড্রেন্টে পড়বে এবং রিয়েল পার্ট যদি পজিটিভ ইমাজিনারি পার্ট যদি নেগেটিভ হয় তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে। তো এইভাবে করে আমরা রিয়েল পার্ট ইমাজিনারি পার্টের অবস্থানটা আমরা দেখিয়েছিলাম। এরপরে আমরা স্যার আসসালামু আলাইকুম। দেখলাম স্যার কখন ক্লাস শুরু করছেন?
হ্যাঁ, ক্লাস 5 মিনিট হয়েছে, ক্লাস শুরু করেছি এবং ক্লাস রেকর্ডিং হচ্ছে। সবাইকে জয়েন করতে বলো, আমি ক্লাস শুরু করেছি। আচ্ছা স্যার। এরপরে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট, যেটা আমি বুঝিয়েছি যে এখানে কোয়াড্রেন্ট থেকে কিভাবে আমরা মানে আমরা দেখাতে পারি, সেই জিনিসটা এতক্ষণ আমি আলোচনা করতেছিলাম। এরপরে আমরা দেখিয়েছি যে কমপ্লেক্স নাম্বারকে কিভাবে এডিশন করতে হয়, সাবট্রাক্ট করতে হয়। এডিং মানে যোগ, সাবট্রাক্ট মানে বিয়োগ। তো রিয়েল পার্ট এবং দুটা যদি কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান এবং জেড টু হয়, তার রিয়েল যে অংশটুকু আছে সে দুটাকে একসাথে নিয়ে রিয়েল পার্টের যোগ করতে হয়, এবং আই কে কমন নিয়ে ইমাজিনারি পার্টের যে অংশটুকু আছে সেটুকুকে একসাথে যোগ অথবা বিয়োগ করতে হয়। এরপরে এখানে বেশ কিছু এক্সাম্পল আমি দেখিয়েছি। তারপরে ক্লাসে আমরা দেখিয়েছি যে মাল্টিপ্লাইং টু কমপ্লেক্স নাম্বার। মাল্টিপ্লাইংটা আমাদের সিম্পল নিয়মে আমরা মাল্টিপ্লাই করি, যেভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, বা এরকম যদি দু চারটা থাকে তাহলে যেভাবে আমরা মাল্টিপ্লিকেশন করি সেভাবেই করা হবে। সেক্ষেত্রে আমাদের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের পরিবর্তনটা শুধুমাত্র আমাদের লাস্ট টার্মটা হবে। আমি আগেও সেখানে বলেছিলাম যে দেখো, আইবি ইন্টু আইডি, দ্যাট মিনস আই স্কোয়ার বিডি আসে। এখানে আই স্কোয়ার এর মানটা আমরা জানি -1, কারণ আই ইকুয়াল টু √-1 এবং আই স্কোয়ার ইকুয়াল টু -1। এটা আমরা প্রথম সংজ্ঞার ক্ষেত্রেই বলেছিলাম। তো সেক্ষেত্রে এখানে প্লাস এ মাইনাস মিলে মাইনাস হয়েছে। এটুকু কি আমাদের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে, যে কোনো ক্ষেত্রে যদি আই স্কোয়ার চলে আসে সেক্ষেত্রে আমি সেখানে -1 বসিয়ে দিব। তো এইভাবে করে আমরা মাল্টিপ্লিকেশনটা দেখিয়েছিলাম। এরপরে কমপ্লেক্স কনজুগেশনটা দেখিয়েছিলাম। যদি একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এ প্লাস আইবি হয়, সেটাকে যদি আমি কমপ্লেক্স কনজুগেশন করতে চাই, সেটাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয় বা জেড স্টার দ্বারা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে আমাদের ইমাজিনারি যে পার্টটা আছে, ইমাজিনারি পার্টের আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা পরিবর্তন হয়ে বিপরীত হয়ে যাবে। যেমন এ প্লাস আইবি আছে, এখানে আই এর আগে চিহ্ন আছে প্লাস, যেহেতু আমরা কনজুগেট করব সেক্ষেত্রে এখানে জেড বার ইকুয়াল টু হবে এ মাইনাস আইবি। খেয়াল রাখতে হবে এখানে শুধু ইমাজিনারি পার্টের আগের চিহ্নটা পরিবর্তন হবে, রিয়েল পার্টের আগের চিহ্নটা পরিবর্তন হবে না। এখানে এ আছে, এই রিয়েল পার্ট, এর আগে কিন্তু -a হয়নি, কিন্তু প্লাস আইবি ছিল, সেটা পরিবর্তন হয়ে -আইবি হয়েছে। এটা ছিল কমপ্লেক্স কনজুগেশনের মেইন কথা। তারপর আমি এখানে দেখিয়েছি যে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলে কিভাবে দুইটা তার কনজুগেশনকে যোগ করতে হয়, তারপরে কনজুগেশনকে গুণ করতে হয়। এই জিনিসগুলো সিম্পলি গুণের মতো, আগে মাল্টিপ্লিকেশনের যে নিয়মটা ছিল সেই অনুসারে করা হয়েছে। শুধুমাত্র যেমন 3 - 2i এর কনজুগেশনটা হয়েছে 3 + 2i। এরপরে আমাদের সিম্পল নিয়মে মাল্টিপ্লিকেশন করা হয়েছে। এরপরে ডিভাইডিং দ্য কমপ্লেক্স নাম্বার ছিল। তো এখানে একটা ট্রিকের কথা আমাদের বলা হয়েছিল, যে ডিনোমিনেটরের যে অংশটা থাকে, দ্যাট মিনস ডিনোমিনেটর মানে হচ্ছে হর, হরের যে আহ, জিনিসটা থাকে, যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে সেটার যে কনজুগেটটা হবে সেই কনজুগেট থেকে উপর নিচে গুণ করতে হবে। Z1/Z2, দেখো এখানে ডিনোমিনেটর আছে Z2, তাহলে Z2 এর যদি আমরা কনজুগেট করি তাহলে জেড টু বার দ্বারা উপর নিচে গুণ করা হয়েছে। এভাবে আমরা দেখিয়েছিলাম যে আমাদের কিভাবে কনজুগেট ডিভাইডিং করতে হয়। তো এখানে আমাদের এক্সাম্পল ছিল যেমন 1/i, এখানে আই ছিল আমাদের ডিনোমিনেটর বা হর। তো সেই হরকে আমাদের যদি এটাকে কনজুগেট করতে হয়, অবশ্যই এখানে প্লাস আছে আই এর আগে, তো -i হয়ে যাবে। তো -i দ্বারা উপর নিচে গুণ করে ক্যালকুলেশন করা হয়েছে এবং আই স্কয়ার ইকুয়াল টু -1 বসানো হয়েছে। সিমিলারলি এখানে আরো কিছু এক্সাম্পল করে দেওয়া হয়েছিল, যেমন 2 + 3i ডিভাইডেড বাই 1 + 2i। দেখো নিচে 1 + 2i ছিল, এটাকে যদি কনজুগেট করা হয় অবশ্যই 1 - 2i হবে। 1 - 2i থেকে উপর নিচে গুণ করে, তারপর উপরে যেমন গুণ করা হয়েছে নিচেও তেমনি গুণ করে আমাদের এক্সাম্পলটা সলভ করা হয়েছে। এভাবে বেশ কিছু এক্সাম্পল ডিভিশনের জন্য ছিল, করে দেওয়া হয়েছে। এর পরের লেকচারে আমরা যেটা দেখেছি, পরের যে লেকচারটা ছিল আমাদের লাস্ট লেকচার, যেটা আগের ক্লাসের কমপ্লেক্স প্ল্যানের থার্ড ক্লাসটা ছিল পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। তো আমরা এতক্ষণ জেড ইকুয়াল টু এ প্লাস বিআই বা এ প্লাস আইবি যেটা ফরম্যাটটা বলেছিলাম, সেটা আমাদের ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এক্স ওয়াই জেড কে ভেরিয়েবল হিসাবে ধরি। তো এখানে এক্স ওয়াই জেড এর পরিবর্তে আমরা এ বি কে ভেরিয়েবল হিসাবে দেখিয়েছি। এটা একটা 2D সিস্টেম দেখানো হয়েছে, যেমন এ প্লাস বিআই, দ্যাট মিনস এখানে এ আর বি একটা যদি পয়েন্ট আকারে লেখা হয় তাহলে একটা 2 ডাইমেনশনাল পয়েন্ট পাবো। আমাদের লেখানোই আছে, উই নো দ্যাট এনি কমপ্লেক্স নাম্বার z equal to a plus bi can be considered as a point a comma b। তো এই যে a comma b, এই যে পয়েন্টটা ছিল, এটা ছিল আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ছিল। কিন্তু আমাদের এখানে দেখাতে হবে পোলার ফর্ম। পোলার ফর্মও একটা কোঅর্ডিনেট সিস্টেম।
পোলার ফর্মের কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পোলারের ক্ষেত্রে মেন যে টপিকসটা আসে সেটা আমাদের ডিগ্রি বা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল যে কোণ, এই কোণের উদ্ভব হয় এখানে। যেমন পোলার আইসক্রিমের ক্ষেত্রে কি, এখানে যদি একটা কোণ আইসক্রিম হয় সেখানে কি, এখানে একটা কোণের উৎপন্ন হয়, এখানেও আরেকটা কোণের উৎপন্ন হয়। এই কোণটাকে যদি আমরা থিটা হিসাবে কাউন্ট করি, তো এখানে আমাদের যে পোলার কোঅর্ডিনেট সিস্টেম হবে, প্রথমে যেমন আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের এখানে ভেরিয়েবল ছিল এ বি, সেক্ষেত্রে ক্যান বি রিপ্রেজেন্টেড বাই পোলার কোঅর্ডিনেটস আর কমা থিটা। এখানে আমাদের দুটো নতুন সিস্টেম, নতুন ভেরিয়েবল চলে আসতেছে পোলার কোঅর্ডিনেটের জন্য। সেটার প্রথমটা হলো আর, পরেরটা হলো থিটা। থিটাটা সম্পর্কে আমি বললাম যে থিটা হলো অ্যাঙ্গেল বা কোণ, সেটা। তো এটার সংজ্ঞাটা আমরা এখানে লিখেছি, দেখো, where r is equal to modulus of z is equal to root over a square plus b square। এখানে r কে বলা হচ্ছে মডুলাস অফ z। তো মডুলাস অফ z তারা বোঝাচ্ছে মূল বিন্দু থেকে এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে তার রৈখিক যে দূরত্ব, সেটাকে বলা হবে মডুলাস অফ জেড অথবা আর। তো আর হচ্ছে যে জিরো, মূল বিন্দু থেকে কমপ্লেক্স নাম্বারের মধ্যবর্তী রৈখিক দূরত্ব। দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি, রুট ওভার যে হয় এক্স পার্টের যে প্রথম যে কোঅর্ডিনেট সিস্টেমের প্রথম যে ভেরিয়েবলটা থাকে তাদের বিয়োগফলের, তাদের যে ডিস্টেন্সটা থাকে তার স্কোয়ার, প্লাস পরের যে ভেরিয়েবলটা থাকে তাদের ডিস্টেন্সের স্কোয়ার। তো দ্যাট মিনস এখানে যদি হয়, এখানে মূল বিন্দু যেহেতু শূন্য শূন্য আছে, আর এ কমা বি যেহেতু একটা পয়েন্ট, এর যদি আমরা মানে ডিফারেন্স বা ডিস্টেন্স নির্ণয় করি, সেক্ষেত্রে আসে আমাদের রুট ওভার জিরো মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস বি এর হোল স্কোয়ার। দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আর এর মান আমাদের এখানে পেয়ে যাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমরা অন্যভাবে মনে রাখতে পারি, তো আর এর মান যেটা মডুলাস অফ জেড, সেটার মান হচ্ছে রুট ওভার রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। এটা আমাদের সূত্র বা মনে রাখতে হবে। এখানে আর ছিল আমাদের পোলার ফর্মে। এই পোলার ফর্মকে আমরা যদি আমাদের কার্টেসিয়ান ফর্ম থেকে পোলার ফর্মে নিয়ে যেতে চাই, তাহলে এই যে মানগুলো থাকবে, এ মানে রিয়েল পার্টের যে মানটা থাকবে, ইমাজিনারি পার্টের যে মানটা থাকবে, সেটা রুট ওভার অফ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস রুট ওভার অফ ইমাজিনারি পার্টের স্কোয়ার করলে আমরা মডুলাস অফ জেড বা আর এর মান পাবো। আর থিটার যে মানটা আছে, সেই থিটার মানটা আমরা কিভাবে বের করবো, ট্যান থিটা ইকুয়াল টু বি বাই এ। তো আমরা এখানে খেয়াল করি কিভাবে ট্যান থিটা ইকুয়াল টু বি বাই এ আসছিল। আমাদের এখানে যদি এই থিটা হয়, তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। এটা একটা সমকোণী ত্রিভুজের উদ্ভব হয়েছে। এখানে এইটা রিয়েল পার্টের মান ছিল এ, এটা ইমাজিনারি পার্টের মান ছিল বি, এবং এখানে যে কমপ্লেক্স নাম্বারটা ছিল এ প্লাস বিআই। এবং এদের যে রৈখিক দূরত্ব আমি বলেছি, মূলবিন্দু থেকে কমপ্লেক্স নাম্বারটা রৈখিক দূরত্ব, সেটাকে আমরা আর ধরে নিয়েছি, এবং এই যে আর এবং এর সাথে যে মধ্যবর্তী কোণ, এটাকে থিটা ধরা হয়েছে। তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ হিসাবে খেয়াল করি, দেখো আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র জানি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে বি এবং ভূমি হচ্ছে এ, অতএব tan থিটা ইকুয়াল টু বি বাই এ। তো এখান থেকে আমরা থিটার মানটা বের করতে পারবো, থিটা ইকুয়াল টু tan ইনভার্স বি বাই এ, অথবা tan থিটার মান থেকে আমরা এখানে যে ভ্যালুটা পাবো tan থিটার মানের সাথে কম্পেয়ার করে থিটার মানটা আমরা পেয়ে যাব। তো আর কে বলা হচ্ছে মডুলাস অফ জেড, আর the angle theta is called the argument of z। তার মানে থিটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড, আর আর কে বলা হচ্ছে মডুলাস অফ জেড। তো আমরা এখানে দুটো নতুন জিনিস পেয়েছি, আর আর থিটা। আর এর মান আর কে বলা হচ্ছে মডুলাস অফ জেড, এন্ড থিটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, মডুলাস এন্ড আর্গুমেন্ট। আমাদের যে টার্গেটটা ছিল এখানে এ প্লাস বিআই ছিল, এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ছিল। তাকে পোলার কোঅর্ডিনেট নিতে হলে আর এবং থিটায় কনভার্ট করতে হবে। তো আমরা আর এর মানটা কিভাবে হবে দেখালাম, থিটার মানটা কিভাবে বের হবে দেখালাম। এবং এছাড়া আরো একটা রিলেশন আমাদের এখানে আছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমাদের একটা রিলেশন আছে। এই রিলেশনটা আমাদের মনে রাখতে হবে, যেমন এ ইকুয়াল টু আর কস থিটা এবং বি ইকুয়াল টু আর সাইন থিটা। এখানে এ ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেটের একটা মানে ভেরিয়েবল, বি ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেটের একটা ভেরিয়েবল। এটাকে যদি চেঞ্জ করে আমরা পোলার কোঅর্ডিনেট নিয়ে চাই, সেক্ষেত্রে আমাদের এই রিলেশনটা মনে রাখতে হবে, এ ইকুয়াল টু আর কস থিটা এবং বি ইকুয়াল টু আর সাইন থিটা। এখানে খেয়াল করে দেখো, এ ছিল পোলার মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের একটা মান, আর এবং কস থিটা দুটাই হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেটের মান। সিমিলারলি বি এর ক্ষেত্রে বি ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেটের একটা ভ্যালু, এখানে আর এবং সাইন থিটা দুইটাই হচ্ছে পোলার কোঅর্ডিনেটের অংশ।
তো এখানে এ এর মান যে এটা বের করলাম কিভাবে এবং বি এর মান যে এটা কিভাবে বের করলাম, এটা আমরা এই ছবি থেকে আমরা দেখতে পাই। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা জানি যে cos থিটার মানটা কি আসবে, ভূমি বাই অতিভুজ। দেখো খেয়াল করে, এখানে ভূমি আছে আমাদের এ এবং অতিভুজ হচ্ছে আর। তো ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স এ বাই আর ইকুয়াল টু কস থিটা। তো আর কে যদি এ পাশে গুণ করে দেওয়া হয় তাহলে আসে এ ইকুয়াল টু আর কস থিটা। সিমিলারলি যদি সাইন থিটার হিসাবটা করো, সাইন থিটার আমরা জানি আহ, আহ, ভূ- আচ্ছা, সাইন থিটার জন্য আমাদের যেটা জানা আছে বি বাই আর আসে, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, যেটা সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ দ্যাট মিন্স বি বাই আর ইকুয়াল টু সাইন থিটা, শুধু বি ইকুয়াল টু আর সাইন থিটা লিখতে পারি। তাহলে এই ছবিটার মাধ্যমে এখানে আমরা দেখতে পেলাম যে এ থেকে কিভাবে আর কস থিটা শিফট করলাম, বি থেকে কিভাবে আর সাইন থিটা শিফট করলাম। তার মানে এ ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেট, সেখান থেকে আমি পোলারে কনভার্ট করলাম, বি ছিল কার্টেসিয়ান, সেখান থেকে আমি পোলারে কনভার্ট হলাম। তো যেহেতু আমরা পোলারে, যেটার মানটা পোলারে বের করব, তো আমরা এখানে এ বি এর মানটা এখানে বসিয়ে দিলাম। দেয়ারফর উই হ্যাভ জেড ইকুয়াল টু এ প্লাস বিআই। এখানে এ এর মান বসালাম আর cos থিটা এবং বি এর মান বসালাম আর sin থিটা। দ্যাট মিন্স আর cos থিটা প্লাস আর sin থিটা ইনটু আই। যেহেতু এখানেও আর আছে, এখানেও আর আছে, এটাকে যদি কমন নিয়ে আমরা লিখি উভয় পক্ষ থেকে, জেড ইকুয়াল টু আর ইনটু cos থিটা প্লাস আই sin থিটা। এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের জেড ইকুয়াল টু এ প্লাস বিআই ছিল যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে যদি পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করা হয়, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই লাল চিহ্নতে লেখা আছে জেড ইকুয়াল টু আর ব্র্যাকেটে কস থিটা প্লাস আই সাইন থিটা। তো একটা কার্টেসিয়ান কমপ্লেক্স নাম্বারকে যদি পোলারে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে এই ভ্যালুটা আমাদের আসবে, যেখানে আর ইকুয়াল টু মডুলাস অফ জেড, দ্যাট মিন্স ইকুয়াল টু রুট ওভার রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার এবং tan থিটা ইকুয়াল টু বি বাই এ। তো আমরা এখানে বেশ কিছু জিনিস এখানে দেখালাম, তারপরে দেখিয়েছি আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছি। তো এক্সাম্পল দেখানোর মাধ্যমে এক্সাম্পল করে আমরা দেখিয়েছি ফলোইং নাম্বারস ইন পোলার ফর্ম জেড ইকুয়াল টু 1 প্লাস আই। তো আমাদের এখানে এ এর মান 1, বি এর মানও 1। তো এখানে আর এর মান হবে মডুলাস অফ জেড, দ্যাট মিন্স রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 2। এবং tan থিটা ইকুয়াল টু বি বাই এ, এখানে বি এর মানও 1, এ এর মানও 1, তাহলে বি 1 বাই 1 দ্যাট মিন্স 1। তো tan থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তো 1 হলে আমরা সেটাকে কিভাবে আমরা tan থিটার মানটা বের করব। এখানে আমরা থিটা ইকুয়াল টু পাই বাই 4 লিখেছি। কেন লিখেছি? কারণ আমরা জানি যে tan 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। তো 45 ডিগ্রিকে আমরা এটাকে রেডিয়ান ফর্মে নিয়ে যাই, রেডিয়ান ফর্মে নিয়ে গেলে আমাদের থিটা মান আসে পাই বাই 4। তো এটাকে আমরা কিভাবে করব, আমি একটা এখানে করার চেষ্টা করেছিলাম, তোমাদের সেটা আমি দেখাচ্ছি। যাই হোক, থিটা এবং মানে ডিগ্রি এবং রেডিয়ানের সাথে যে সম্পর্কটা আছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো 1 ডিগ্রি সমান সমান, এখানে ডিগ্রি চিহ্নটা আছে, ইকুয়াল টু পাই বাই 180 ডিগ্রি ইন্টু সি। এখানে থিটা দ্বারা বোঝাচ্ছে রেডিয়ান। তো পাইকে যদি আমরা ডিগ্রিকে যদি রেডিয়ানে নিতে হয়, তাহলে আমাদের এই সম্পর্কটা মনে রাখতে হবে যে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ডিগ্রি ইন্টু সি। দ্যাট মিনস এখন 30 ডিগ্রি যদি ব্যবহার করি, তাহলে দেখো 30 উপরে গুণ হয়ে যাবে, নিচে হবে 180 ডিগ্রি। তো কাটাকাটি দিলে এখানে পাই বাই 6 আসে, তার মানে 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা রেডিয়ানে লিখলে পাই বাই 6। সেক্ষেত্রে যদি 45 ডিগ্রি এখানে আসতো, তাহলে এখানে 30 জায়গায় 45 ডিগ্রি হতো। তো 45 যদি এখানে কাটাকাটি যেত, তাহলে আসতো পাই বাই 4। সেই জিনিসটাই আমি এখানে লিখেছি। তো থিটা ইকুয়াল টু পাই বাই 4। এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, দেখো এখানে 1 প্লাস আই আছে, এখানে রিয়েল পার্টও পজিটিভ, ইমাজিনারি পার্টও পজিটিভ। তো রিয়েল পার্ট পজিটিভ হলে এবং ইমাজিনারি পার্ট যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আমাদের ওই কমপ্লেক্স নাম্বারটার অবস্থান হবে অবশ্যই প্রথম কোয়াড্রেন্টে। এবং প্রথম কোয়াড্রেন্টে যে আমাদের ডিগ্রি মানটা, আমি সেটা কিন্তু দেখিয়েছি। আবার একটু খেয়াল করো, আমরা আবার সেখানে থেকে দেখাচ্ছি। এই যে এখানে আমরা যেটা বুঝিয়েছি, রিয়েল পার্টও যদি পজিটিভ, ইমেজিনারি পার্টও যদি পজিটিভ হয়, তাহলে তার অবস্থান হবে প্রথম কোয়াড্রেন্টে। এবং তার কোণের যে ব্যাপ্তিটা হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর ভিতরে। যেহেতু আমাদের 45 ডিগ্রি আসছে, সেটা অবশ্যই প্রথম কোয়াড্রেন্টে অবস্থান করে। সেক্ষেত্রে আমরা থিটার মানটা পাই বাই 4 বা 45 ডিগ্রি লিখে দিতে পারতেছি। তো সেই জিনিসটা আমাদের এখানে পরবর্তীতে লেখা হয়েছে।
খেয়াল করো পাই/4 থিটা ডিগ্রি। তো আমাদের যে সূত্রটা ছিল জেট ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তো আর এর মান √2 বসিয়ে দিলাম এবং থিটার মানটা পাই/4 বসিয়ে দিলাম, কস পাই/4 প্লাস আই সাইন পাই/4। তো এভাবে যদি একটা পোলার একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একটা কমপ্লেক্স নাম্বার থাকে, সেটাকে আমরা পোলার কোঅর্ডিনেটে এভাবে কনভার্ট করে দিতে পারবো। এভাবে আরো কিছু এক্সাম্পল এখানে করে দেওয়া আছে, যেমন সেকেন্ডটায় খেয়াল করো, এখানে √3 মাইনাস আই, এখানে এ এর মান আছে √3 এবং বি এর মান আছে -1। তার মানে রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ। তাহলে অবশ্যই সেক্ষেত্রে সেটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, আমরা ওই ছবিটার মাধ্যমে দেখেছি। তো ফোর্থ কোয়াড্রেন্টের মাধ্যমে যদি আমাদের খেয়াল করো, দেখো এখানে আর এর মান আসতেছে 2 এবং tan থিটার মান আসতেছে -1/√3। দ্যাট মিনস tan 30 ডিগ্রি এর মান আমরা জানি যে 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। যেহেতু মাইনাস আছে সেক্ষেত্রে আমাদের এটা কি নিচে চলে আসবে, ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা পাই/6 -পাই/6টা আমি নিয়ে নিচ্ছি। তাহলে w ইকুয়াল টু 2 cos -পাই/6 প্লাস i sin -পাই/6। তো এভাবে করে আমরা সলিউশন করেছি। তারপর আরো কিছু এক্সাম্পল দেওয়া ছিল। তো এখানে আরো একটা জিনিস আমরা লাস্টে পড়েছিলাম, কমপ্লেক্স প্রপার্টি উইথ মডুলাস এন্ড আর্গুমেন্ট। তো একটা কমপ্লেক্স নাম্বারকে মডুলাস এবং আর্গুমেন্টের মাধ্যমে কিভাবে লিখবো, যেমন z1 ইকুয়াল টু r1 থিটা 1। তো r1 থিটা 1 দ্বারা আমরা কি বুঝি, যখন পরবর্তীতে এখানে লেখা আছে z1 ইকুয়াল টু r1 cos থিটা 1 প্লাস i r1 sin থিটা 1। z2 ইকুয়াল টু r2 cos থিটা 2 প্লাস i r2 sin থিটা 2। z2 কে আমরা লিখেছি r2 থিটা 2। এভাবে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট ফর্মে কমপ্লেক্স নাম্বারকে সংক্ষিপ্ত করে লিখতে পারি। এটা হচ্ছে যে জেড কে যদি এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, সেটাকে বলা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। আর এটাকে যদি আমি নরমালি লিখি, z1 ইকুয়াল টু r1 cos থিটা 1 প্লাস i r1 sin থিটা 1, এটা হচ্ছে আমাদের পোলার ফর্ম। পোলার ফর্মেরই একটু সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট ফর্ম। তো মডুলাস কাকে বলে বুঝিয়েছি, আর্গুমেন্ট কাকে বলে বুঝিয়েছি। তো এরপরে আমাদের এখানে একটা সূত্র মনে রাখতে হবে, z1 ইনটু z2। তার মানে দুটা কমপ্লেক্স নাম্বার যদি প্রোডাক্ট করা হয় বা গুণ করা হয়, সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে। এখানে লেখা আছে z1 ইনটু z2 ইকুয়াল টু r1 r2 cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস i sin থিটা 1 প্লাস থিটা 2। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে দুটো কমপ্লেক্স নাম্বার যদি আমাদের প্রোডাক্ট আকারে লেখা হয়। তো দুটা কমপ্লেক্স নাম্বার আমরা যদি প্রোডাক্ট আকারে লিখি বা গুণ আকারে লিখি, তাহলে আসবে z1 ইনটু z2 ইকুয়াল টু r1 ইনটু r2 cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস i sin থিটা 1 প্লাস থিটা 2। তো এটাকে আমরা যদি একটা ম্যাথের মাধ্যমে দেখি, দুটা কমপ্লেক্স নাম্বারকে গুণ করা হচ্ছে, সেটা এখানে লেখা আছে एग्जांपल 5 এ, ফাইন্ড দা প্রোডাক্ট অফ দা কমপ্লেক্স নাম্বার 1 প্লাস i and √3 মাইনাস i ইন পোলার ফর্ম। তার মানে এই দুটা কমপ্লেক্স নাম্বারকে পোলার ফর্ম নিয়ে তাদের গুণ করতে বলা হয়েছে। তো 1 প্লাস i কে পোলার ফর্মে নিলে এটা আসবে, আমরা দেখিয়েছি एग्जांपल 4 এ, যেমন 1 প্লাস i একে কমপ্লেক্স এটা যদি পোলার ফর্মে নেওয়া হয় সেক্ষেত্রে আসে √2 cos পাই/4 প্লাস i sin পাই/4 দেখিয়েছি। √3 মাইনাস i যদি থাকে সেক্ষেত্রে যেটা আসে সেটাও দেখিয়েছি। সো আমরা এটা লিখতে পারি 1 প্লাস i ইকুয়াল টু এটা √3 মাইনাস i ইকুয়াল টু, এভাবে আমরা পোলার ফর্মে দুটাকে নিয়ে নিলাম। এবার যেহেতু বলা হয়েছে কি প্রোডাক্ট, দ্যাট মিন্স গুণ, তো এটা গুণ করতেছি। তো আমাদের সূত্র জানা আছে r1 ইনটু r2, সূত্রটা আমি আরেকবার দেখাচ্ছি, r1 ইনটু r2 cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস i sin থিটা 1 প্লাস থিটা 2। তো আমাদের এখান থেকে আমাদের r1 r2 কি কি মান আছে, r1 এর মান কি আছে, r2 এর মান কি আছে, থিটা 1 এর মান কি আছে, থিটা 2 এর মান কি আছে, এই চারটা মান আমাদের জানতে হবে। তো খেয়াল করে দেখো, আমাদের এখানে জানাই আছে, প্রথম এটা হচ্ছে r1, এইটা হচ্ছে r2, দ্যাট মিন্স √2 হচ্ছে r1 আর 2 হচ্ছে r2। পাই/4 হচ্ছে থিটা 1 মাইনাস পাই/6 হচ্ছে থিটা 2, ইজিলি আমরা দেখতে পাচ্ছি। তো এই মানগুলো আমরা এখানে বসিয়েছি, দেখো 2 ইনটু √2 cos পাই/4 মাইনাস পাই/6। যেহেতু আমার থিটা 1 cos থিটা 1 প্লাস থিটা 2 ছিল, যেহেতু এখানে থিটা 2 এর মান মাইনাস আছে, তো প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে গেছে। আর সাইনের ক্ষেত্রে সেম জিনিস। তারপর এখানে জাস্ট একটু মানে লসাগু করে আমাদের এখানে আসছে cos পাই/12 প্লাস i sin পাই/12। তার মানে আমরা যদি প্রোডাক্ট আকারে লিখি, দুটো কমপ্লেক্স নাম্বার এখানে দেওয়া ছিল, সেই দুটাকে আমরা লিখলে আসতেছে 2√2 cos পাই/12 প্লাস i sin পাই/12। তো আমাদের এই লেসন যে 14 পর্যন্ত ছিল, বা লেসন 14 পর্যন্ত আমাদের যে জিনিসগুলো আমরা পড়িয়ে আসছি গত ক্লাসে, তো সেই ক্লাসে আমরা এগুলো শিখেছিলাম। জাস্ট আমি এখানে তোমাদের রিকল করলাম জিনিসটা। তো আমাদের আজকে নতুন যে লেসনটা হবে সেখানে আমরা এখন যাচ্ছি। তো আগের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে এ বিষয়ে কারো কোনো জানার জিনিস থাকলে এখন বলতে পারো। আমি এর আগেও
কিন্তু একবার পড়িয়েছি, আবার জাস্ট আজকে আমি রিকল করলাম তোমাদের, সেজন্য বললাম। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে এই আগের লেসন 3টা, তাহলে আমাকে এখন বলতে পারো, তাহলে আমরা নতুন লেসনে চলে যাবো। যাই হোক, যেহেতু এটা আগের ক্লাস ছিল আমাদের, এবার নতুন ক্লাসে আমরা আজকের ক্লাসে আমি চলে যাচ্ছি। আজকে আমাদের দুটা লেসন, উইক 8 আমাদের লেসনের, লেসন 15 এন্ড লেসন 16, দুটা জিনিস আমরা আজকে পড়বো, দুটা টপিকস পড়বো। তো আমাদের এতক্ষণ আমাদের যে আলোচনাটা আমাদের ছিল, বা আগের ক্লাসে যে আলোচনা ছিল, সেটা ছিল আমাদের কমপ্লেক্স নাম্বার সম্পর্কে কিছু বেসিক ধারণা। এখান থেকে আমরা শিখেছি কমপ্লেক্স নাম্বার কাকে বলে, কেন কমপ্লেক্স নাম্বারের উৎপত্তি হয়েছে, আই কি বলে, আই দ্বারা কি বোঝাচ্ছে, কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ সব দেখেছি, কনজুগেট কাকে বলে দেখেছি, পোলার ফর্মে নিলে কি আসবে সেটাও দেখেছি। তো এখন এরপরে আমরা দেখবো যেটা, এটা কমপ্লেক্স নাম্বারের একটা অ্যাপ্লিকেশন। কিভাবে আমরা কমপ্লেক্স নাম্বারকে অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি কমপ্লেক্স নাম্বারকে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনে, সেই ফর্মুলা গুলোকে থেকে আমরা দুটো ফর্মুলা আজকে আমরা পড়বো। তো প্রথম আজকের যে লেসন 15-এ যে ফর্মুলাটা আছে, এটার নাম হচ্ছে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। তো এখানে আমরা দেখতেছি কসি একজন লোক, তিনি একটা ফর্মুলা দিয়েছেন ইন্টিগ্রাল ফর্মুলা, তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এটা ইন্টিগ্রেশন রিলেটেড একটা ফর্মুলা। তো আমরা দেখি ফর্মুলাটাতে কি আছে। অবশ্যই এখানে সেট বা কমপ্লেক্স প্লেন বা কমপ্লেক্স নাম্বারের কথা উল্লেখ থাকবে। দেখো আমরা পড়ি causes integral formula statement: if f of z is analytic within and on a closed counter c, if a is an any point within c, then f of a is equal to 1 by twice by I integration of f of z divided by z minus a dz। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এখানে আমাদের যেটা সূত্রটা দেওয়া আছে, স্টেটমেন্টটা আমাদের যদি আমাদের পরীক্ষা হতো, অবশ্যই আমরা এখানে পরীক্ষা আসতো এরকম স্টেট এন্ড প্রুফ প্রসেস ইন্টিগ্রাল ফর্মুলা। তো যেহেতু আমরা এখানে আমরা এখন আমরা যেটা করতেছি, সেটা যেহেতু অ্যাপ্লিকেশন আমরা থেকে অ্যাসাইনমেন্ট দিব, তো অবশ্যই আমরা ম্যাথ রিলেটেড প্রবলেমে চলে যাব বিশেষ করে। এখানে আমি স্টেটমেন্টটা আরো একবার বলে দিচ্ছি। একটা ফাংশন এফ অফ জেড দ্বারা বোঝাচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন। অবশ্যই জেড দ্বারা আমাদের বোঝায় কমপ্লেক্স এর ফাংশন। এফ অফ জেড যদি একটা অ্যানালাইটিক ফাংশন হয় উইথিন এন্ড ওয়ান এ ক্লোজ কন্টার, কন্টার হচ্ছে এখানে সি, এখানে একটা আমাদের যদি একটা ক্লোজ কন্টার বোঝাচ্ছে, এখানে একটা ক্ষেত্রফল, একটা বদ্ধ ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রফলের ভিতর, আবদ্ধ ক্ষেত্রফল সি এর ভিতর যদি এ, এখানে এ একটা নির্দিষ্ট পয়েন্ট হয় উইথিন সি, এখানে খেয়াল করে দেখো এফ অফ জেড অ্যানালাইটিক হবে এবং সি এর মধ্যে অ্যানালাইটিক হবে, এবং এ এখানে এখানে এ কিন্তু তারা বোঝাচ্ছে কোনো একটা বিন্দু, দ্যাট মিনস কোন বিন্দুর একটা প্রথম পয়েন্ট, যেমন এখানে এ ইকুয়াল টু 2 হতে পারতো, 3 হতে পারতো, অথবা আই হতে পারতো, এরকম একটা যদি পয়েন্ট, এটা বিন্দু যদি আমাদের সি এর মধ্যে থাকে, এখানে বলাই হচ্ছে ইফ এ ইজ অ্যান এনি পয়েন্ট উইথিন সি, এখানে যদি একটা পয়েন্ট সি হয়, তাহলে আমরা এফ অফ এটাকে কিভাবে ডিফাইন করব, এফ অফ জেড থেকে এফ অফ এ কিভাবে চলে আসবো। দেখো জেড ছিল আমাদের একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স ফাংশন ছিল, সেখান থেকে আমি যদি এতে চলে আসি, নর্মাল একটা পয়েন্টে চলে আসি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা এই এফ অফ জেড থেকে এফ অফ এতে আসবো, তার জন্য এই যে সূত্রটা দেওয়া আছে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এফ অফ এ ইজ ইকুয়াল টু, আচ্ছা, এফ অফ a is equal to 1 by twice by I integration of f of z divided by z minus a dz। তো আমাদের এটা মনে রাখতে হবে, এটা আমাদের সূত্র, f of a is equal to 1 by twice by I integration of f of z divided by z minus a dz। আমরা a পয়েন্টের জন্য আমরা নির্ণয় করতেছি, তো a পয়েন্টের জন্য যেহেতু আমরা নির্ণয় করব a পয়েন্টের জন্য, তো খেয়াল করো আমরা এখন এক্সাম্পল করে তো দেখি যে জিনিসটা আসলে কি বোঝাতে চাচ্ছে। আচ্ছা, তো প্রবলেম 1 এখানে আমাদের দেওয়া আছে। তো আমাদের এখানে প্রবলেম 1 যেটা বলা আছে, দেখো ডিটারমাইন দা ইন্টিগ্রাল উইথ দ্য হেল্প অফ কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। তো আমাদের বলাই হয়েছে যে ইন্টিগ্রালটা আমাদের সলিউশন করতে হবে। এখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, তোমরা এর আগের ক্লাসে নিশ্চয়ই ইন্টিগ্রেশন সম্পর্কে পড়েছো। তো সেখানে ইন্টিগ্রেশন যেটা ছিল এক্স ওয়াই জেড বা এই জাতীয় রিলেশন ছিল, আমাদের সিম্পল যে আমাদের রিয়েল নাম্বার ছিল সেগুলোর ইন্টিগ্রেশন ছিল, আমাদের কোনো কমপ্লেক্স নাম্বারের ইন্টিগ্রেশন ছিল না।
এখানে যে ইন্টিগ্রেশনটা আছে ডিজেড, তার মানে অবশ্যই বোঝাচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করা হবে একটা কমপ্লেক্স নাম্বারের দ্বারা। তো যেহেতু আমাদের এই ফর্মুলাটা থেকে আমাদের ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে, সলভটা করবো আমরা প্রসেস ইন্টিগ্রাল ফর্মুলা থেকে। আমাদের ইন্টিগ্রাল ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে, এফ অফ এ ইজ ইকুয়াল টু 1 বাই টুয়াইস বাই আই ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ডিজেড। তো আশা করি আমরা এখন, তো আমাদের প্রথম যে কাজটা এখানে আছে ইন্টিগ্রালটা লিখলাম, দ্য গিভেন ইন্টিগ্রাল ইজ, যেটা দেওয়া আছে সেটা আমরা অটোমেটিক লিখলাম। তো এখান থেকে আমাদের প্রথম যে কাজটা থাকবে এফ অফ জেড ইজ অ্যানালাইটিক উইথ এন, যেটা বলা হয়েছে। তো আমাদের প্রথমে নির্ণয় করতে হবে একটা অ্যানালাইটিক ফাংশন, এফ অফ জেডটাকে নির্ণয় করতে হবে। তো এফ অফ জেড যেটা হবে, তো এফ অফ জেড এখানে একটা অ্যানালাইটিক ফাংশন। অবশ্যই অ্যানালাইটিক ফাংশন হতে হলে সেটা কন্টিনিউয়াসলি একটা ফাংশন হতে হবে। দেখতে হবে আমাদের এখানে কোনো পলিনোমিয়াল রিলেটেড ফাংশন আছে কিনা। তো সেটাকে আমরা ধরে নিব এফ অফ জেড হিসাবে। দেখো এখানে জেড স্কোয়ার প্লাস 9 আছে, 1 বাই জেড স্কোয়ার প্লাস 9 আছে, সাথে জেড আছে, 1 বাই জেড আছে। তো 1 বাই জেডটাকে আমরা নিব না, কারণ 1 বাই জেডটা তো একটা সিম্পল ফর্মুলা, এটা আমাদের এখানে পলিনোমিয়াল নাই। আমাদের টার্গেট থাকবে আমাদের পলিনোমিয়াল একটা নিয়ে যাওয়া। তো 1 বাই জেড স্কোয়ার প্লাস 9 এটা একটা পলিনোমিয়াল, জেড এর পাওয়ার 2 আছে। তো এটাকে আমরা নিয়ে নিতে পারি। তো এটাকে নিলাম, এফ অফ জেড ইকুয়াল টু 1 বাই জেড স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা ধরে নিলাম। প্রথম কথাটাই ছিল এফ অফ জেড। তো সেই এফ অফ জেড টাকে আমরা ধরে নিলাম, এখানে 1 নম্বর সমীকরণ দেওয়া হলো। দেন দ্য গিভেন ইন্টিগ্রাল ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে তাহলে আমাদের যে ইন্টিগ্রালটা দেওয়া ছিল 1 বাই জেড স্কোয়ার প্লাস 9, এটাকে আমরা এফ অফ জেড ধরে নিলাম। 1 বাই যেহেতু ধরে নিচ্ছি, তার মানে এটা কিন্তু এফ অফ জেডটা উপরে চলে যাবে। দেখো এখানে ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডিভাইডেড বাই জেড ডিজেড চলে আসলো, কারণ কি 1 বাই জেড স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু এফ অফ জেড, সেটাকে আমি এই উপরে এফ অফ জেড লিখে দিলাম। তো এফ অফ জেড মাইনাস ডিভাইডেড বাই জেড ডিজেড। তো আমাদের যে সূত্রটা ছিল খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশনের ভিতর ছিল কি, উপরে ছিল এফ অফ জেড, আসলে ঠিক আছে এফ অফ জেড, নিচে দরকার জেড মাইনাস এ, তার মানে এখানে এ বিন্দুটা দরকার। তো জেড মাইনাস এ দরকার, যেটার পরে একটা মাইনাস এ যে কোনো একটা সংখ্যা হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, প্লাস মাইনাস 2 হতে পারে, এভাবে যেটা যে কোনোটা হতে পারে। কিন্তু আমাদের ফরম্যাটটা হবে নিচে জেড মাইনাস এ। তো খেয়াল করে দেখো এখানে শুধুমাত্র জেড আছে। তো এখানে যদি আমি শূন্য বিয়োগ করে দিই, নিচে লাইনটা লিখেছি দেখো জেড মাইনাস জিরো, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। কারণ কি, এটা যদি জেড মাইনাস জিরো লিখি তাহলে আমাদের ওই যে ফর্মুলাটা ছিল তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তার মানে জেড মাইনাস এ, দ্যাট মিনস এখানে এ ইকুয়াল টু আসে জিরো। তো আমরা সেভাবে করেই লিখলাম, ফর্মুলার সাথে মিলানোর জন্য আমরা লিখলাম। তো যদি এটাকে লিখি ইন্টিগ্রেশন অফ এফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস জিরো ডিজেড। তো এই যে জিনিসটাকে আমরা পরবর্তীতে লিখেছি টুয়াইস বাই এ টুয়াইস বাই আই এফ অফ জিরো। কিভাবে লিখলাম দেখো এখানে খেয়াল করে, প্রথমে কথাটা ছিল এফ অফ এ ইকুয়াল টু 1 বাই টুয়াইস বাই আই ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড জেড মাইনাস এ ডিজেড। তো এখানে এই টুয়াইস বাই আই যেটা আছে এটা আর গুণ করে যদি এফ অফ এর সাথে নিয়ে যাই সমস্যা হয় না কোনো। তাহলে এখানে লিখতে পারি টুয়াইস বাই আই এফ এ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ডিজেড। তো এইটা ইকুয়াল টু লেখা যায় টুয়াইস বাই আই এফ অফ এ। তো আমাদের এ এর মান বের হলো যেহেতু জিরো, তাহলে আমরা এখানে লিখতে দিতে পারি টুয়াইস বাই আই এফ অফ জিরো। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসাবে কাউন্ট করলাম। তো যেহেতু আমাদের এফ অফ জিরোর মানটা বের করতে হবে, কারণ আমাদের এফ অফ জিরো আমাদের মানটা বের করব। যেহেতু এফ অফ জেড ইকুয়াল টু আমার দেওয়াই আছে, ধরে নিয়েছি এফ অফ জেড ইকুয়াল টু 1 বাই জেড স্কয়ার প্লাস 9। তো এখানে জেড এর জায়গায় জিরো বসাবো। খেয়াল করে দেখো, নাও ফরম 1 উই হ্যাভ এফ অফ জেড ইকুয়াল টু 1 বাই জেড স্কয়ার প্লাস 9। তো আমাদের যেহেতু এফ অফ জিরোর মান দরকার, তো যেখানে জেড আছে সেখানে জিরো বসালাম, জেড স্কয়ারের জায়গায় জিরো বসিয়ে দিলাম, তাহলে আসলো আমাদের এফ অফ জিরোর মান 1 বাই 9। এখানে 1 বাই 9টা আমি তাহলে পেয়ে গেলাম। তাহলে আমাদের যখন এখন ইন্টিগ্রেশন এফ অফ জিরো যেটা ছিল এখানে আমরা 1 বাই 9 বসিয়ে দেবো। খেয়াল করো, নাও ফর্ম 2 উই হ্যাভ, মানে 2 নম্বর সমীকরণে আমরা বসালাম মানটা। তো আগে ইন্টিগ্রেশনটা লিখলাম, ইন্টিগ্রেশন অফ 1 বাই জেড ইনটু জেড স্কয়ার প্লাস 9 ডিজেড, পুরো ইন্টিগ্রেশনটা লিখলাম টুয়াইস বাই আই ইনটু এফ অফ জিরোর মান 1 বাই 9, দ্যাট মিন্স টুয়াইস বাই আই বাই 9। তো আমরা এখানে একটা ইন্টিগ্রেশন ছিল, আমরা ইন্টিগ্রেশনটাকে কোনো ইন্টিগ্রেশন না করেই আমরা কসিস ইন্টিগ্রাল ফর্মুলা থেকে জাস্ট আমাদের একটা ফর্মুলা ব্যবহার করে ইন্টিগ্রেশনটা সলভ করে ফেললাম। এটা অবশ্যই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে হতে হবে, রিয়েল নাম্বারের জন্য হলে হবে না। তো প্রথম যে ম্যাথটা আমরা করলাম এই অনুসারে, কারো যদি সমস্যা থাকে বুঝতে আমাকে এখন বলো।
স্যার ওই যে নিচের দিকে যে এফ অফ জেড লিখছেন না, তার নিচে যে জেড, ওখানে মাইনাস, হ্যাঁ উপরে, হ্যাঁ ওই হ্যাঁ, লাইনটা বুঝি নাই স্যার। এই লাইনটা। জি। আচ্ছা, আমাদের দেওয়া আছে যেটা ছিল এইটা, খেয়াল করে দেখো, ওয়ান বাই আচ্ছা ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই জেড জেড স্কোয়ার প্লাস নাইন ডি জেড। এটাকে যদি আমি দুই ভাগ করে লিখি তাহলে কি লেখা যায়? ওয়ান বাই জেড ইন্টু ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস নাইন, দুইটা ভাগ করে আমরা লিখতে পারি। তো দুইটা ভাগ জি করে স্যার। একটা ভাগকে আমরা ধরে নিলাম এফ অফ জেড। এই যে এই ভাগটাকে ধরে নিয়েছি আমি এফ অফ জেড। যেহেতু ওয়ান বাই এটা আছে, অবশ্যই এটা উপরে চলে যাবে, কারণ ওয়ান বাই আচ্ছা আচ্ছা, বুঝছি চলে স্যার। গেল। আর নিচে শুধু রইলো ওয়ান বাই জেড, সেই ওয়ান বাই জেডটাকে যদি লিখতে এফ অফ জেড বাই জেড আসে। স্যার ওই ওই লাইনটাতে যদি আমি মাইনাস জিরো দিয়ে তারপর নিচে গুলা করি। এই লাইনটাই প্রথম লাইনে দিবা। হ্যাঁ ওখানে, হ্যাঁ ওখানে হ্যাঁ, যদি এটা মাইনাস জিরো দিয়ে, তাহলে হচ্ছে নিচের লাইনটা, একেবারে নিচের লাইনটা লিখলাম, তাহলে ওই আগের ফাংশনটার সাথে সূত্রের সাথে মিলে গেল না। আচ্ছা ঠিক আছে, সেটাও সমস্যা নাই, কিন্তু এটা লেখা হয়েছে কারণ কি, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এটা তো আমাদের শুধুমাত্র শূন্যকে বিয়োগ করলাম, সেজন্য আমাদের অটোমেটিক হয়ে গেল। কিন্তু অনেক ক্ষেত্রে নিচে যেমন এরকম শুধু জেড তো থাকবে না, এরকম একটা থাকবে হয়তো জেড প্লাস ওয়ান, অথবা থাকবে জেড প্লাস আই স্কোয়ার। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিছু ক্যালকুলেশন করতে হবে, সেজন্য আমরা এখানে পরের লাইনে লেখা হয়েছে। খেয়াল করে দেখো স্যার এখানে আর যেমন একটা কথা, অটোমেটিক। ওই যে যেটা যে মানটার উপর স্কোয়ার বা থাকবে সেগুলাকেই শুধু ধরে নিতে হবে, তাই না? স্কোয়ার কিউব মানে হ্যাঁ, যেগুলো থাকবে সেগুলোকে ধরে নিতে হবে, আর যে হ্যাঁ, সিঙ্গেল যেগুলো থাকবে সেগুলোকে আলাদাভাবে ধরে নিতে হবে, তাই না? হ্যাঁ, অনেকে এটা এমনও তো হতে পারে দুটাই আমাদের স্কোয়ার আছে, সেক্ষেত্রে স্যার আমাদের যদি ওইখানে, যদি ওখানে থাকতো ওয়ান ভাগ জেড ইন্টু জেড স্কোয়ার, মানে আলাদা আলাদা করে থাকতো, আচ্ছা তখন কি আমরা আলাদা আলাদা করে তিনটা পার্ট করতাম? না, তিনটা পার্ট করতাম না, এখানে দুটো পার্ট আমরা করে নিতাম। তো সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে গুণ করে নিতে হতো, যে কোনো দুইটাকে একসাথে করে একটা বানিয়ে নিতাম, কারণ আমাদের এফ অফ জেড ধরতে হবে এবং সেটাকে ওই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে স্যার তাহলে তো ওইটাও এটাও তো গুণ করে দেওয়া যায়, তাহলে জেড কিউব হচ্ছে আর প্লাস হচ্ছে 9 জেড। আচ্ছা, তুমি সেটা তো আমি করলাম, কিন্তু আমার সূত্রের সাথে মিলবে না, তাই না? আমাদের তো সূত্রের সাথে মিলাতে হবে জেড মাইনাস এ, যেটা সেখানে স্কোয়ারও থাকবে না, কিউবও থাকবে না, শুধু থাকবে জেড। সো খেয়াল করতে হবে আমাদের এই যে পাওয়ার যেগুলো আছে বেশি, সেগুলোকেই আমরা এফ অফ জেড ধরে নিব। ও আচ্ছা, বুঝছি স্যার। তাহলে মানে হচ্ছে যদি কিউব থাকে তাহলে ওটাকে আগে সিঙ্গেল একটা করে তারপরে ওটা গুণ করে দিতে হ্যাঁ, হবে, হ্যাঁ, তাই না? অবশ্যই সেটাকে সেভাবে করে আমরা একটা অপারেশন করে তারপরে এফ অফ জেড ধরতে হবে, কারণ একটা জেড আমার রেখে দিতে হবে, কারণ সূত্রে আমাদের জেড অটোমেটিক এখানে আছে জেড মাইনাস এ, তাহলে অবশ্যই একটা জি স্যার। রেখে দিতে হবে। জি স্যার, বুঝছি। এরপরে আমরা পরে আরো একটা এক্সাম্পল আমরা করি তোমাদের সুবিধার্থের জন্য, দেখো এখানেই আছে, ডিটারমাইন দ্য ইন্টিগ্রাল উইথ দ্য হেল্প অফ কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু জেড স্কোয়ার প্লাস নাইন ডিজেড। তো খেয়াল করে দেখো এখানে কিন্তু আমরা চাইলে যে কোনো একটাকে ধরে নিতেই পারতাম, এখানে জেড স্কোয়ার প্লাস ওয়ান কেও ধরে নিতে পারি, জেড স্কোয়ার প্লাস নাইন কেও আমরা ধরে নিতে পারি, যেহেতু এফ অফ জেড ইকুয়াল টু বড়টাকে ধরেছি, জেড স্কোয়ার প্লাস নাইন কে ধরে নিয়েছি। সো তোমরা এখানে চাইলে ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান কেও ধরে নিতে পারতে, যে কোনো একটা ধরে নিলেই আমাদের হচ্ছিল, যেখানে একটাকে আমরা ধরে নিতে পারতাম। তো আমরা যেহেতু আগেরটা জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস নাইন কে ধরে নিয়েছি, ধরে নিলাম এফ অফ জেড ইকুয়াল টু ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস নাইন। দেন দ্য গিভেন ইন্টিগ্রাল ক্যান বি রিটেন অ্যাজ, এটাকে লিখলে আসে এফ অফ জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান ডিজেড। তো খেয়াল করে দেখো আমাদের এখানে কোনো স্কোয়ার রাখা যাবে না, তো এখানে স্কোয়ার রাখা যাবে না কারণ আমাদের সূত্রে আছে জেড মাইনাস এ, তো এই স্কোয়ারটাকে আমার সরাতে হবে। তো আমরা যেহেতু কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে যেতে পারি। দেখো আমরা জেড স্কোয়ার ঠিক রাখলাম, আমরা জানি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আই স্কোয়ার, এটা আমাদের জানা আছে। তো যেহেতু আমাদের এখানে প্লাস ওয়ান আছে, তো আমি এখানে একটা যদি আগে সূত্রে আগে একটা মাইনাস দিই, ইন্টু মাইনাস ওয়ান দিই, তাহলে আমরা লিখতে পারি মাইনাস আই স্কোয়ার। এখানে জেড স্কোয়ার প্লাস ওয়ান, একে আমরা লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। এটা আমরা কেন লিখলাম, এটা লেখার কারণ হলো আমরা এখানে সূত্রে নিব এ আই প্লাস বি স্কয়ার নিচে ইকুয়াল নিব। টু হচ্ছে মাইনাস ওয়ান হয়, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস হচ্ছে প্লাস ওয়ান হবে। হ্যাঁ। তো এখানে আই স্কোয়ার যদি এখানে মাইনাস ওয়ান খেয়াল করো, তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস দ্যাট মিনস প্লাস ওয়ান, তাহলে এটা ফিরে আসে। আমি পিছনের লাইন থেকে প্রথম লাইনে যাচ্ছি,
যদি আই স্কোয়ার ইকুয়াল টু -1 হয়, আগে একটা মাইনাস আছে, দ্যাট মিনস মাইনাস ইন্টু -1, তার মানে +1, তাহলে আসে কি জেড স্কোয়ার +1, তার মানে জেড স্কোয়ার +1 কে আমরা লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। তো এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র চলে আসলো। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি জেড প্লাস আই ইন্টু জেড মাইনাস আই। তো এখানে আমাদের দুইটা চলে আসছে, আমাদের টার্গেট ছিল যেখানে একটা নিয়ে আসা। তো যেহেতু আমাদের দুইটা চলে আসছে এবং দুইটা কি গুণ আকারে আছে, তো গুণ আকারে থাকলেও তো আমার ঝামেলা হচ্ছে। তো ওইটাকে আমাদের আংশিক ভগ্নাংশের মাধ্যমে এটাকে কনভার্ট করে আমরা প্লাস মাইনাসে নিয়ে আসবো। তো তোমরা আংশিক ভগ্নাংশ সম্পর্কে জেনে থাকবে যে আংশিক ভগ্নাংশে একটা ফাংশন যদি নিচে হর যদি গুণ আকারে থাকে, দুটা বা তিনটা এরকম লিনিয়ার ফাংশন থাকে, জেড প্লাস আই, জেড মাইনাস আই, এরপরে যদি এরকম থাকতো জেড মাইনাস 2i, তো সেটাকে আমরা আমাদের নিয়ে আসতে হবে স্যার আসসালামু আলাইকুম। চৌম্বীয় আকারে। হ্যালো হ্যাঁ বলো। হ্যাঁ বলো। স্যার, আমার এখানে নেট অনেক প্রবলেম করতেছে স্যার, আমি গ্রামে আছি তো স্যার, আমি কথা বুঝতেছি না স্যার। স্যার আমি কি তাহলে একটু বের হয়ে যেতে পারি স্যার? অনেক বেশি সেটা প্রবলেম তোমার করতেছে। ইচ্ছা, আমার ক্লাস শেষে আমি অ্যাটেন্ডেন্স দিব। তো ক্লাসে থাকবা কিনা সেটা তোমার ব্যাপার, তোমার সমস্যা হলেও না তুমি স্যার, এখানে আমার থাকার চেষ্টা করো। স্যার আমি থাকো। থাকতে পারতেছিলাম স্যার, বারবার আমি ইয়াতে নেট, মানে আপনার কথাই আমি শুনতে পারি না, আমার ভিডিও দেখতে পারি না, এরকম অবস্থা হইতেছে আর কি স্যার, এই জন্য বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা করার ভালো মনে করো করো, আমি ক্লাস নিচ্ছি এখন, যেহেতু রেকর্ডিং হচ্ছে এ বিষয়ে কথা পরে বলছি। তো আমাদের আচ্ছা এখানে স্যার, যেটা তাহলে স্যার তাহলে কি আমার অ্যাটেন্ডেন্সটা স্যার তাহলে? ক্লাস শেষে জয়েন করো, বা ক্লাসের মধ্যে যদি আবার নেটওয়ার্ক ঠিক হয় তখন জয়েন করো। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমরা যেটা বোঝাতেছিলাম এফ অফ জেড ডিভাইডেড বাই জেড প্লাস আই ইন্টু জেড মাইনাস আই। তো এরকম যদি আমাদের কোনো হরে যদি এরকম গুণ আকারে থাকে, সেটাকে আমাদের যদি যোগ বা বিয়োগ আকারে বের করতে হয়, যে এই যে পরের লাইনটা লিখছি 1/2i ইন্টু 1 - জেড মাইনাস আই মাইনাস 1/জেড প্লাস আই। তো এই যে এটা আংশিক ভগ্নাংশের মাধ্যমে করা হয়েছে, এবং আংশিক ভগ্নাংশের মাধ্যমে কিভাবে করা হয়েছে আমরা একটু সেটা দেখতে চাচ্ছি এখন। খেয়াল করে আমি দেখাচ্ছি তোমরা। তো খেয়াল করো, আমরা যেটা বুঝাতে চাচ্ছিলাম আমাদের এরকম আছে 1/জেড প্লাস আই ইন্টু জেড মাইনাস আই। তো আমরা এটাকে আমরা ভাগ করে এমন ভাবে নিয়ে আসতে চাচ্ছি যেন এই ফরম্যাটটা আমাদের চলে আসে 1/2i 1/জেড মাইনাস আই মাইনাস 1/জেড প্লাস আই। তো এই ফরম্যাটটা আমরা কিভাবে নিয়ে আসবো, এটাকে আংশিক ভগ্নাংশের মাধ্যমে করা হয়। তো আমরা এখানে খেয়াল করব নিচে যে দুটা মান আছে, দুটা হরের মধ্যে যে আমাদের ভাগ আকারে আছে, সেই দুটাকে আমরা আমরা এখান থেকে জেড এর মান দুটো বের করে নিই। একটা জেড প্লাস আই ইকুয়াল টু আমরা লিখতে পারি জেড প্লাস আই ইকুয়াল টু 0 হলে জেড এর মান আসতেছে -i, আর জেড মাইনাস আই ইকুয়াল টু যদি 0 হয় তখন জেড এর মান আসতেছে আই। তাহলে আমরা জেড এর দুইটা মান পেয়ে যাচ্ছি, জেড ইকুয়াল টু -i এবং জেড ইকুয়াল টু প্লাস আই। তো আংশিক ভগ্নাংশ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটাকে আমরা শর্টকাট নিয়ম হিসাবে আংশিক ভগ্নাংশ করতে পারি, এরকম যদি থাকে। তো খেয়াল করবে এটা আমরা লিখবো 1 যে মানটা আমরা প্রথম বসাবো, যেমন জেড প্লাস আই ইকুয়াল টু 0 বসিয়েছি, তো এখান থেকে আমি জেড এর মান যে মাইনাস আইটা নিচ্ছি, তো ওই যে ও জেড প্লাস আই আছে সেই জিনিসটা আমরা ঠিক রাখবো। বাকি যে অংশটুকু থাকবে সেখানে এই জেড ইকুয়াল টু যে মাইনাস আই আছে এই মানটা বসিয়ে দেবো। খেয়াল করে দেখো, প্রথমে লিখেছি 1, যেহেতু জেড প্লাস আই ইকুয়াল টু 0 বা যেটার মান এই প্রথমটা নিচ্ছি, তো এই জেড প্লাস আই এটা আমরা ঠিক রেখেছি। বাকি আমাদের অংশ যেটা ছিল জেড মাইনাস আই, এই অংশে আমরা জেড ইকুয়াল টু -i মানটা বসিয়ে দিব। তো জেড এর জায়গায় আমরা -i বসিয়ে দিলাম, তাহলে -i রয়ে গেল। সিমিলারলি যেহেতু এখানে যে কয়টা অংশ থাকবে, এখানে যদি দুইটা অংশ আছে সেজন্য প্লাস দিয়ে পরেরটা ওইভাবে লিখবো, যেমন জেড মাইনাস আই এবার ঠিক রাখবো এবং জেড এর জায়গায় শুধু আই বসাবো। দেখো জেড মাইনাস আই যেটা আছে সেটা ঠিক রেখেছি, এবং বাকি যে অংশে সেখানে জেড এর জায়গায় আই বসিয়েছি, তার মানে জেড প্লাস আই এখানে হয়ে যাচ্ছে আই প্লাস আই। তো প্রথমটায় আমরা জেড প্লাস আই ঠিক রাখলাম, এবং আই এর পরবর্তী অংশে জেড এর জায়গায় -i মানটা বসিয়ে দিলাম। পরবর্তী অংশে জেড মাইনাস আই ঠিক রাখলাম এবং জেড এর জায়গায় প্লাস আই মানটা বসিয়ে দিলাম। তো খেয়াল করে দেখো এখানে আসতেছে আমাদের 1 এখানে -i ইন্টু -i যদি করা হয় তাহলে আসে -2i। তাহলে 1/-2i ইন্টু জেড প্লাস আই প্লাস 1/+2i জেড মাইনাস আই। খেয়াল করো দেখো, প্লাসটা আমরা আগে নিলাম, মাইনাসটা আমরা পরে নিয়ে নিলাম। তাহলে 1/2i জেড মাইনাস আই মাইনাস 1/2i জেড প্লাস আই লিখে নিলাম। যেহেতু 1/2i এখানেও আছে, এখানে 1/2i আছে, কমন আকারে বাইরে নিয়ে নিলাম। 1/2i ইন্টু ব্র্যাকেটে আসলো 1/জেড মাইনাস আই মাইনাস 1/জেড প্লাস আই।
এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা তাকে বলো। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তো আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্কে। তো এখানে দেখো এফ অফ জেড ডিভাইডেড বাই জেড প্লাস আই ইন্টু জেড মাইনাস আই ডিজেড ছিল। তো এটাকে কনভার্ট করে 1/2i ব্র্যাকেটে 1 মাইনাস জেড আই 1 ডিভাইডেড বাই 1 বাই জেড মাইনাস আই মাইনাস 1 বাই জেড প্লাস আই এই ডিজেড লেখা যায়। এটা আমরা কিভাবে লিখলাম সেটা আমি দেখিয়েছি। তো 1/2i ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, যেহেতু ডিজেড এর সাপেক্ষে করা হচ্ছে। তো 1/2i বাইরে নিয়ে আসলাম, 1/2i ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড জেড মাইনাস আই ডিজেড, এবং এখানে আবার মাইনাস 1/2i এফ অফ জেড জেড প্লাস আই ছিল। তো জেড প্লাস আই কে আমরা লিখেছি কি জেড মাইনাস মাইনাস আই। কেন লিখেছি? আমাদের সূত্র ছিল জেড মাইনাস এ, নিচে যেটা ছিল সেটা অলওয়েজ হবে কি মাইনাস জেড মাইনাস এ। তো সেই ফরম্যাটে রাখার জন্য জেড প্লাস আই কে একটু এভাবে করে আমরা কনভার্ট করে লিখলাম। তো এখন আমরা দুটো মান পেলাম, একটা এ এর মান পেলাম আই, আরেকটা এ এর মান পেলাম মাইনাস আই। তো ওই জিনিসটা আমরা লিখি 1/2i ইন্টু টুয়াইস বাই আই এফ অফ আই মাইনাস 1/2i টুয়াইস বাই আই এফ অফ মাইনাস আই। তো এরপর 2i কাটাকাটি যায়, তো সেটা আমরা পরে দেখবো। এখন আমাদের মান বের করতে হবে এফ অফ আই এর এবং এফ অফ মাইনাস আই এর। কোথায় বসাবো? এই যে এফ অফ জেড এর জায়গায় বসিয়ে দিলাম। দেখো এফ অফ জেড ইকুয়াল টু 1/z² + 9। তো প্রথমে এফ অফ আই বের করলাম, যেখানে জেড আছে সেখানে আই বসিয়ে দিই। তো 1/i² + 9, যেহেতু i² এর মান -1, তাহলে আসতেছে 1/-1 + 9 = 1/8। এবং এফ অফ জেড আবার লিখলাম, এবার মাইনাস আই এর মানটা বের করি। সো যেখানে আই জেড স্কয়ার ছিল সেখানে মাইনাস আই এর স্কয়ার হবে। তো মাইনাস আই এর স্কয়ার দ্যাট মিন্স কি প্লাস আই এর হোল স্কয়ার আসবে, তার মানে প্লাস আই স্কয়ার দ্যাট মিন্স -1। এখানেও -1 চলে আসছে, তার মানে এখানেও যে মানটা আসছে 1/8। তো এফ অফ আই এর মানও 1/8, এফ অফ মাইনাস আই এর মানও 1/8। এই মান দুটো আমরা দেখো এখানে বসিয়ে দিয়েছি। 1/2i ইন্টু টুয়াইস বাই আই ইন্টু 1/8 মাইনাস 1/2i টুয়াইস বাই আই ইন্টু 1/8। তো এবার কাটাকাটি যাচ্ছে, এখানে থাকতেছে পাই/8, এখানে মাইনাস থাকতেছে পাই/8, কাটাকাটিতে শূন্য হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা বুঝতেও তো মনে হয় কারো সমস্যা হওয়ার কথা না, আগের মতোই ছিল। এখানে আমরা নতুন ভাবে কিছু আমরা আংশিক ভগ্নাংশ কাজ করেছি। যদি কারো সমস্যা থাকে বলতে পারো। হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা, কারো বুঝতে সমস্যা আছে? আর কারো জয়েনিং এ কি এখানে সমস্যা হচ্ছে? সবাই তো জয়েন করা যাচ্ছে, আমার তো মনে হয় না সমস্যা হওয়ার কথা। তো এখানে কারো বুঝতে কোনো সমস্যা আছে? আংশিক ভগ্নাংশটা যেটা করলেন ওটা একটু দেখাবেন একবার। আচ্ছা, হ্যাঁ এখানে আমাদের এই যে ফাংশনটা ছিল দেখো এখানে নিচে এখানে হরের যে জিনিসটা থাকবে, এটা যদি এরকম হরের জিনিসটাকে আমরা দেখো গুণ আকারে ছিল তাই না, এখানে যে জিনিসটা গুণ আকারে আছে, অনেক ক্ষেত্রেই আমার এটাকে যোগ বিয়োগ আকারে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আমাদের আংশিক ভগ্নাংশ প্রয়োগ করা হয়। আংশিক ভগ্নাংশ করে করলে সে জিনিসটা অতি সহজে সেই জিনিসটা আমাদের সলভ করা যায়। তাই সেই আংশিক ভগ্নাংশের জন্য এখানে আমাদের দেখতে হবে আমাদের কয়টা রাশি আছে। এখানে দেখো দুইটা রাশি আছে, জেড প্লাস আই এবং জেড মাইনাস আই। তো ওইটা ইকুয়াল টু জিরো ধরে আমরা জেড এর দুটো মান পাবো। দেখো জেড প্লাস আই ইকুয়াল টু যদি জিরো ধরাই সেখানে জেড এর মান আসে মাইনাস আই, আর জেড মাইনাস আই ইকুয়াল টু যদি জিরো ধরি তখন জেড এর মান আসে শুধু আই। তো এই যে দুটো মান আছে, এই দুটা মান পেলাম, জেড ইকুয়াল টু মাইনাস আই এবং জেড ইকুয়াল টু প্লাস আই। এই দুটা মান আমরা বসাবো, এবং যখন আমরা জেড ইকুয়াল টু মাইনাস আই বসাবো, প্রথম মানটা বসাবো, জেড ইকুয়াল টু যখন মাইনাস আই বসাবো, সেক্ষেত্রে জেড প্লাস আই যে জিনিস অংশের যে জিনিসটুকু আছে সেই জিনিসটুকু আমরা ঠিক রাখবো, সেই জিনিসটুকে কোনো পরিবর্তন করব না। বাকি যে অংশটুকু থাকবে সেখানে জেটের জায়গায় এই মাইনাস আই মানটা বসাবো। সিমিলারলি পরবর্তীতে যখন প্লাস দিয়ে জেড মাইনাস আই এর মানটা যখন জেড ইকুয়াল টু আই বসাবো, সেক্ষেত্রে জেড মাইনাস আইটা ঠিক রাখবো, আর বাকি সব যে জায়গাটুকু থাকবে সেখানে জেড ইকুয়াল টু আই বসিয়ে দিব। খেয়াল করে দেখো, প্রথমে জেড ইকুয়াল টু মাইনাস আই বসাবো, তার মানে জেড প্লাস আই ঠিক থাকবে।
এখানে জেড প্লাস আইটা ঠিক রেখেছি, বাকি অংশটুকু ছিল জেড মাইনাস আই। এই জেড মাইনাস আই জায়গাটুকুতে জেড এর জায়গায় মাইনাস আই বসাবো। তাহলে জেড এর জায়গায় মাইনাস আই বসালে মাইনাস আই রইলো, প্লাস দিলাম সূত্র মতে। এবার বাকি অংশেতে জেড মাইনাস আই ঠিক রাখবো এবং বাকি অংশে জেড ইকুয়াল আই বসাবো। দেখো জেড মাইনাস আই ঠিক রাখলাম, জেড প্লাস আই আছে, এখানে আমরা জেড এর জায়গায় আই বসালে আই প্লাস আই আসে, তার মানে 2i আসে, আর এখানে আসে -2i। এবার মাইনাসের অংশটাকে একটু এ পাশে নিয়ে আসলাম ডান দিকে, আর এটাকে প্রথমে নিয়ে এসে 1/2i কমন নিয়ে আরেকটু বলি। হুম, হ্যালো হ্যাঁ বলো। স্যার, এইদিকে বসছে দ্বিতীয় লাইনটা কি সূত্র অ্যাপ্লাই হয়েছে? আপনি দুইটা রাশি প্লাস দিয়ে মানে একটা জিনিস দুইটা লিখছেন, এটা কি সূত্র অ্যাপ্লাই হয়েছে? হ্যাঁ অবশ্যই সূত্র, এটা আংশিক ভগ্নাংশের জন্য সূত্র। আচ্ছা, ঠিক আছে এটি স্যার। আচ্ছা আমরা পরের প্রবলেমটা যাচ্ছি। তো খেয়াল করে ডিটারমিনেট প্রবলেম 3, যেটা ডিটারমিন দ্য ইন্টিগ্রাল উইথ দ্য হেল্প অফ প্রসেস ইন্টিগ্রাল ফর্মুলা। এখানে আছে z/9 - z² into z plus I dz with where c is the circle, z is equal to 2। তো আমাদের ইন্টিগ্রাল ফর্মুলাটা এখানে দেওয়া আছে, সার্কেলের অনুসারে দেওয়া আছে, কাউন্টার দেওয়া আছে। তো এখানে আমরা দেখো ধরে নিলাম f of z equal to z/9 - z²। এখানে উপরে যে যদি এরকম থাকে, আমাদের আগের অংশগুলো ছিল কি, উপরের অংশে আমাদের যেটা কোনো অংশই ছিল না। দেখো খেয়াল করে দেখো, উপরের গুলাতে আমাদের এখানে যে মানগুলো ছিল ধরেছি, উপরে 1 ছিল, আগেরটা 1 ছিল। তো এখানে যদি এবার জেড থেকে থাকি উপরে, যেহেতু উপরে শুধু এফ অফ জেড থাকবে, তাহলে ওই ওই জেড সহ বাকি নিচের থেকে একটা অংশ যেখানে পলিনোমিয়াল আসে সেটুকুটাকে আমরা এফ অফ জেড ধরে নেব। তো এখানে এফ অফ জেড ধরে নিলাম z/9 - z²। তখন আমাদের এই 9/z, z/9 - z², এই পুরোটা এফ অফ জেড। তাহলে ইন্টিগ্রেশনটা হবে এফ অফ জেড ডিভাইডেড বাই জেড প্লাস আই। তো দেখো এখানে আসতেছে এফ অফ জেড জেড প্লাস আই। এটাকে আর আমাদের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, কারণ জেড প্লাস আই কে আমরা সুন্দরভাবে জেড মাইনাস ইন্টু মাইনাস আই আকারে লিখতে পারি, আগের ম্যাথটাও ছিল এটা। তাহলে এখানে টোয়াইস বাই আই ইন্টু এফ অফ মাইনাস আই। তো এখানে যদি আমরা করলাম, তাহলে জেড মাইনাস এ নিতে হবে যেহেতু, তাহলে জেড মাইনাস ইন্টু মাইনাস আই, তাহলে এর মান আমরা পেলাম এখানে মাইনাস আই। তাহলে এখানে আমরা সূত্র অনুসারে লিখতে পারি টোয়াইস পাই আই ইন্টু এফ অফ মাইনাস আই। এটাকে 2 নম্বর সমীকরণ নিয়ে এফ অফ জেড যেখানে আমরা ধরেছিলাম এফ অফ জেড ইকুয়াল টু জেড মাইনাস বাই 9 - z², সেখান থেকে জেড এর জায়গায় মাইনাস আই বসিয়ে দেবো। দেখো এফ অফ জেড ইকুয়াল টু, এটা ভুল লেখছে। ওকে, আমরা এখানে দেখো এটা যেটা দেখাতেছিলাম, এখানে আমাদের এখানে ফর্ম 1 উই গেট, আমাদের ফর্ম 1 যেটা ধরা ছিল z/9 - z²। তো এখানে আমাদের খেয়াল করে দেখো এফ অফ জেড, এখানে আমাদের একটু মানে টাইপে ভুল আছে সম্ভবত, এখানে এফ অফ মাইনাস আই হবে, তাই না? এখানে এফ অফ জিরো লিখে হয়েছে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। তো এখানে হবে মাইনাস আই। তো মাইনাস আই করলে এখানেও ভুল আছে, এখানে z/9 - z² হবে, তাই না? তো এখানে এই ক্যালকুলেশনটা আমি একটু তোমাদের করে আমি 1 মিনিটের ভিতরে আমি তোমাদেরকে ওটা পিকচার আকারে দেখাচ্ছি, যেহেতু এই ক্যালকুলেশনটা ভুল আছে। তো আমি করে দিচ্ছি, তোমরা 1 মিনিট ওয়েট করো।
তোমরা খেয়াল করো, আমি করেছি, আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, খেয়াল করে দেখো, আমাদের এফ অফ জেড ছিল জেড বাই 9 - z²। তো এখানে আমি এফ অফ মাইনাস আই বের করতেছি। তো মাইনাস আই আমি বসিয়ে দিলাম। দেখো মাইনাস আই বসিয়ে দিলে উপরে আসতেছে আমাদের মাইনাস আই, নিচে আসতেছে 9 - মাইনাস আই এর হোল স্কোয়ার। দ্যাট মিনস মাইনাস আই ডিভাইডেড বাই 9 - আই স্কোয়ার। তো শুধু আই স্কোয়ার মানে হচ্ছে -1, এই মাইনাসে +1 হয়ে যাবে। তো নিচে আসতেছে 9 + 1, দ্যাট মিনস 10, আর উপরে মাইনাস আই রয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে এফ অফ মাইনাস আই ইকুয়াল টু আসবে -i/10। তো আমরা এখন বসিয়ে দেবো আমাদের ইকুয়েশনে, টোয়াইস পাই আই ইন্টু -i/10। এখানে 10 আর 2 কাটাকাটি, যে নিচে থাকতেছে 5 আর উপরে থাকতেছে -πi/i²। যেহেতু এখানে একটা আই আছে, এখানে আরেকটা আই আছে, আই স্কোয়ার থাকতেছে, তার মানে এই আই স্কোয়ার মানে হচ্ছে -1, আর এখানে আরেকটা মাইনাস আছে, তো এই মাইনাস আর এই -1 দ্যাট মিনস প্লাস হয়ে যাচ্ছে, শুধু থাকতেছে π/5। তো আমাদের এখানে অ্যান্সার যেটা আসবে π/5 আসবে। অ্যান্সারটা হবে π/5। এখানে একটু ভুল আছে, তোমরা একটু দেখে নিও। এখানে আরো একটা এক্সাম্পল এভাবে দেওয়া আছে, ওই একই জিনিস এক্সাম্পল এখানে, জাস্ট তোমরা এখানে দেখে নেবে। আচ্ছা, আজকের এই প্রথম ক্লাসটা যেটা নিলাম কসিস ইন্টিগ্রাল ফর্মুলা, এখানে কারো কোনো সমস্যা আছে কিনা তাহলে আমাকে বলো, তাহলে আমি আবারও সেখানে বলবো, যাবো বা বোঝানোর চেষ্টা করবো, নাহলে নেক্সট ক্লাসে যাব। আচ্ছা, তোমাদের যদি এটা সমস্যা না থাকে আমি নেক্সট ক্লাসে যাচ্ছি। সমস্যা থাকলে এখনো বলতে পারো, না হলে আমি কিন্তু নতুন ক্লাসে যাচ্ছি। ওকে, আমি নতুন ক্লাসে তাহলে চলে যাচ্ছি। আমাদের আজকে দুটা ক্লাস, প্রথম ক্লাসটা শেষ হলো, সেকেন্ড ক্লাসে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের উইক 8 লেসন 16টা আমরা পড়বো। এখানেও আমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আর একটা জিনিস, কসিস রাইমান ইকুয়েশন। আমাদের আগেরটা ছিল কসিস ইন্টিগ্রাল ফর্মুলা, এখানেও কসিস রাইমান ইকুয়েশন। তো আমাদের এখানেও আমাদের অবশ্যই জেড থাকবে। তো জেড রিলেটেড কিছু কাজ থাকবে, ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন এই রিলেটেড জিনিস এখানেও আমাদের থাকবে। তো আমরা এখানে স্টেটমেন্টটা পড়ি। লেট এফ অফ জেড ইকুয়াল টু ইউ এক্স কমা ওয়াই আই ভি এক্স কমা ওয়াই বি অ্যান অ্যানালিটিক ফাংশন ইন আর। তো আমরা এখানে প্রথম যেটা এফ অফ জেড একটা অ্যানালিটিক ফাংশন ধরে নিব, এবং এই ফাংশনটা এক্স ওয়াই। তো দুইটা জিনিসের থাকবে এক্স কমা ওয়াই। তো ইউ এর মান এক্স ওয়াই এর রিলেটেড হতে পারে, যেমন আমাদের সিম্পল জিনিসে যদি এরকম থাকে এক্স প্লাস আই ওয়াই, সেখানে কিন্তু আমাদের প্রথম ফাংশনটা যদি রিয়েল পার্ট থেকে আমরা ধরে নিই ইউআই ইউ এক্স ওয়াই, দ্যাট মিনস এখানে এটা হচ্ছে রিয়েল পার্ট। তো রিয়েল পার্টটা শুধু থাকে এক্স, অথবা শুধু আমরা ধরে নিতাম এ প্লাস বিআই, দ্যাট মিনস প্রথম ফাংশন রিয়েল পার্টটা ছিল শুধু এ। তার মানে এখানে আগে যে ছিল ভেরিয়েবল সংখ্যা শুধু ছিল একটি, কিন্তু এক্ষেত্রে ভেরিয়েবল যদি দুইটা রকম থাকে, যেরকম এরকম হতে পারে, যেমন এক্স স্কোয়ার ওয়াই অথবা 2xy যদি রিয়েল পার্টটা হয়, এভাবে যদি আমাদের এক্স ওয়াই সম্মিলিত গুণাকারে থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সলিউশনটা করব, সেক্ষেত্রে আমাদের জন্য এই ফাংশনটা f of z equal to u xy plus iv y xy be an analytic function in R, then the Cauchy-Riemann equation is del u by del x is equal to del v by del y। এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে del u by del y is equal to minus del v by del x। তো এখানে আমাদের চারটা জিনিস কিন্তু আমাদের চলে আসছে, del u by del x, del v by del y, del u by del y, del v by del x। তো আমাদের এই জিনিসগুলো এইভাবে ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে। এই চারটা যে ইকুয়েশন আছে, এই আমাদের ইকুয়েশনটুকু মনে রাখতে হবে, যে এই যে আমাদের কন্ডিশনটা, যে del u by del x is equal to del v by del y, del u by del y is equal to minus del v by del x। আর এখানে del u by del x দ্বারা বোঝাচ্ছে একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন,
তো ডিফারেন্সিয়েশন দুইটা ভাগ আছে, ও মানে পার্শিয়াল যে অংশটা আছে, যেটাকে যে অংশ দ্বারা করা হয় সেইটা দ্বারাই ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে। এখানে ডেল ইউ বাই ডেল এক্স দ্বারা বোঝাচ্ছে, এখানে এক্স ইউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হবে। ডেল ভি বাই ডেল ওয়াই দ্বারা বোঝাচ্ছে ভি যে ফাংশনটা আছে তাকে ওয়াই এর সাপেক্ষে আংশিক ভগ্নাংশ করা হবে বা ডিফারেন্সিয়েশন করা হবে। সরি, আংশিক ভগ্নাংশ না, পার্শিয়াল ডেরিভেটিভ মানে হচ্ছে এখানে ডেরিভেশন করা হবে, ডিফারেন্সিয়েশন করা হবে। আবার ডেল ইউ বাই ডেল ওয়াই, দ্যাট মিন্স ওয়াই এর সাপেক্ষে এই ইউ ফাংশনটাকে পার্শিয়াল ডেরিভেশন করতে হবে, ভি কে এখানে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেশন করতে হবে। তো এই যে ফাংশন এইটা হবে স্যাটিসফাই যদি করে, এই দুইটা মান যদি এইটা ইকুয়াল টু এইটা দেখাতে পারি আর এইটা ইকুয়াল টু যদি এই মাইনাসের এই মানটা দেখাতে পারি, তাহলে বলতে পারবো যে এই ফাংশনটা ঠিক আছে, কসি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে। তো আমাদের এখানে এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পল দ্বারা করলে আমরা ইজি হয়ে যাবে। ভেরিফাই দ্য কসিস রিমান ইকুয়েশন আর স্যাটিসফাই ফর দ্য ফাংশন। তো এই যে যেসব ফাংশন দেওয়া থাকবে এই সব ফাংশন গুলো কসিস রিমান ইকুয়েশন যে স্যাটিসফাই করে সেটা আমাদের দেখাতে হবে। তো প্রথমটা খেয়াল করি আমরা, f of z equal to e to the power x cos y plus I sin y। তো e to the power x cos y plus I sin y, এখানে কিন্তু e to the power x cos y এর সাথেও গুণ আছে, sin y এর সাথেও গুণ আছে। তো আমরা কিভাবে করি দেখো। তো ধরে নিলাম given that f of z equal to e to the power x cos y plus I sin y, এটাকে আমরা f of z কে অবশ্যই u plus i কে ধরবো, কারণ আমরা বলেই ধরেছিলাম যে এখানে দুইটা পার্টে ভাগ করব, u আর v। u হচ্ছে রিয়েল পার্ট আর v হচ্ছে ইমাজিনারি পার্ট। তো এখানে আমরা এই অংশটাকে একটু গুণ আকারে লিখতে পারি, e to the power x cos y plus i e to the power x sin y লিখলাম। তো এখন আমরা কম্পেয়ার করি, ইকুয়েটিং দ্য রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট উই হ্যাভ। ইকুয়েটিং কথাটা হচ্ছে দুই অংশ থেকে রিয়েল অংশটাকে একসাথে করে লিখবো, আবার ইমাজিনারি অংশটুকু এক এক করে লিখবো। তো এখানে বাম পক্ষে দেখো রিয়েল পার্ট আছে ইউ, আর ডান পক্ষে রিয়েল পার্ট আছে ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই। আর এখানে এই বাম পক্ষে ইমাজিনারি পার্টে আছে শুধু বি, আই বাদ নিয়ে করতে হবে। আর এখানে আছে ডান পাশে ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। সো সেই কথাটাই লিখেছি, দেখো ইউ ইকুয়াল টু লিখেছি আমরা ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই, এক নম্বর সমীকরণ দিলাম, ভি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। এটুকু বুঝতে কি কারো সমস্যা আছে যে আমরা কিভাবে ইকুয়েটিং করলাম? আচ্ছা, যদি সমস্যা না থেকে থাকে তো আমরা আমাদের এর পরের যে কাজ, এই যে চারটা আমরা বললাম, এই যে চারটা জিনিস আমাদের বের করতে হবে। আমরা প্রত্যেক জিনিস করি, ডেল ইউ বাই ডেল এক্স বের করি, ডেল ইউ বাই ডেল ওয়াই বের করি, ডেল ভি বাই ডেল ওয়াই বের করবো, ডেল ভি বাই ডেল এক্স বের করবো। তার মানে প্রত্যেকটা জিনিসই বের করতে হবে। প্রথম কাজ ডেল ইউ বাই ডেল এক্স, তার মানে এই যে ইউ ফাংশনটা আছে এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো যেহেতু এক্স এর সাপেক্ষে কোন ইকুয়েশনতে পার্শিয়াল ডেরিভেশন করব, তো এই cos y টা আমার কনস্ট্যান্ট হিসেবে থাকবে। পার্শিয়ালের ক্ষেত্রে আমাদের যেটার সাপেক্ষে করা হয় শুধু সেটুকুই করা হয়, বাকিটুকু কনস্ট্যান্ট থাকে। যেহেতু এখানে এক্স এর সাপেক্ষে করতেছি ডেল ইউ বাই ডেল এক্স, তো আমাদের cos y টা কনস্ট্যান্ট থাকলো। আর ই টু দি পাওয়ার এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় ই টু দি পাওয়ার এক্স ই থাকে। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স cos y, যেটা আছে সেটাই রয়ে গেল। এরপরে আমরা বের করব ডেল ইউ বাই ডেল ওয়াই। তো ওয়াই এর সাপেক্ষে আমাদের ইউ ফাংশনটাকে পার্শিয়াল ডেরিভেশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট থাকবে, cos y একে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমাদের আসবে কি ডি বাই ডিএক্স অফ cos x, দ্যাট মিন্স মাইনাস sin x। তো এখানে ডি বাই ডেল ওয়াই cos y, তাহলে আসবে মাইনাস sin y। তো দেখো ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স sin y। সিমিলারলি ডেল ভি বাই ডেল এক্স করবো, ডেল ভি বাই ডেল এক্স তাহলে এক্স এর সাপেক্ষে করলে sin y কনস্ট্যান্ট থাকবে, যেটা আছে সেটাই থাকবে। তাহলে ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স sin y। আর ডেল ভি বাই ডেল ওয়াই ওয়াই এর সাপেক্ষে করলে sin y কে যদি আমরা ডেরিভেশন করি, ডিফারেন্সিয়েশন করি, আমাদের আসবে cos y। তো ই টু দি পাওয়ার এক্স cos y। তো আমাদের ফর্মুলাটা ছিল ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই হবে। খেয়াল করে দেখো সেটাই হয় কিনা। ফর্ম 3 এন্ড 6, এখানে 3 নাম্বার আর 6 নাম্বারে খেয়াল করে দেখো, ডেল ইউ বাই ডেল এক্স আসছে ই টু দি পাওয়ার এক্স cos y, আর ডেল ভি বাই ডেল ওয়াই আসছে ই টু দি পাওয়ার এক্স cos y। তো সেম আছে, অথবা আমরা লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই। এবং 4 এবং 5 থেকে পাই, এখানে 4 নাম্বারটা খেয়াল করো আর 5 নাম্বারটা খেয়াল করো। ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু আসতেছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স sin y,
আর ডেল ভি বাই ডেল এক্স আসতেছে ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, তার মানে এই দুটার মধ্যে একটা কি মাইনাসের পার্থক্য আছে। তাহলে আমরা এটা লিখতে পারি ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। তাহলে আমাদের যে দুটা আমাদের ই ছিল কন্ডিশন ছিল দুইটাই স্যাটিসফাই করতেছে। তো আমরা বলতে পারি দ্য ইকুয়েশন 6, 7 and 8, এখানে যে 7 and 8 ধরেছি, show that the Cauchy Riemann equation are satisfied for the given function f of z equal to e to the power x cos y plus I sin y। আচ্ছা, এই প্রথম যে ম্যাপটা আমরা করলাম এখানে কারো কোনো সমস্যা আছে কিনা বলো, সমস্যা থাকলে বলো। খুবই ইজি ম্যাথ, জাস্ট আমাদের একটু পার্শিয়াল ডেরিভেশন করতে হবে এবং কোনটাকে ইউ ধরতে হবে আর কোনটাকে ভি ধরতে হবে, এটুকু আমাদের শুধু মনে রাখতে হবে। ইকুয়াল রিয়েল পার্টটাকে আমরা ইউ হিসাবে কম্পেয়ার করব, ধরে নিব, আর যে ইমাজিনারি পার্ট আছে সেটাকে ভি হিসাবে ধরবো। কারো কোনো সমস্যা থাকলে বলো। ওকে, যদি ওকে সমস্যা না থাকলে এখন আমরা নেক্সট মানে আরেকটা ম্যাথ আমরা করি, দেখি আমাদের ইকুয়েশনটা কি আসে। আমরা আরেকটা ম্যাথ আজকে করি। এরপরে যেটা এর পরেরটা যেটা আছে সেম নিয়মে আছে, 2 নাম্বারটা আমরা করলাম না, আমরা 3 নাম্বারটা দেখি। এফ অফ জেড ইকুয়াল টু সাইন টু জেড। 3 নাম্বারটা খেয়াল করো, এফ অফ জেড ইকুয়াল টু সাইন টু জেড আছে আমাদের, তো এটাকে আমরা করব। তো আমরা এখানে জেনারেলি আমরা ধরে নিলাম ইউ প্লাস আইভি এফ অফ জেড আগের মতোই, আর এখানে সাইন টু জেড আছে। তো টু জেড মানে কি, এখানে জেড মানে আমরা অলওয়েজ জানি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ধরে নেব, কারণ এই ফাংশনটা আমাদের এক্স ওয়াই দুটো নিয়ে করতে হবে। তো সাইন টু ইন্টু এক্স প্লাস আই ওয়াই, তো এটাকে যদি একটু ভাঙিয়ে লিখি সাইন টু এক্স প্লাস আই টু ওয়াই, তাহলে সাইন এ প্লাস বি এর একটা আমাদের সূত্র আছে, সেই সূত্রটা আমাদের ইউজ করতে হবে। তো সেই সূত্রটা তোমাদের মানে মানে আমি লিখে দিচ্ছি, খেয়াল করে দেখো। আচ্ছা, আমি দেখাচ্ছি সেই জিনিসটা। খেয়াল করে দেখো, আমাদের সূত্রটা হচ্ছে সাইন এ প্লাস বি এর যে সূত্রটা, সাইন এ প্লাস বি যদি থাকে আমাদের সূত্রটা হবে ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ প্লাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো খেয়াল করে দেখো আমাদের যে জিনিসটা এখানে আছে, দেখো সাইন টু এক্স প্লাস আই টু ওয়াই বা টু আই ওয়াই লেখা যায়। তো এখানে এ এর মান হচ্ছে টু এক্স,
আর বি এর মান হচ্ছে 2iy। তো সেই জিনিসটা লিখলাম, সাইন এ লিখলাম, তার মানে সাইন 2x, আর cos b দ্যাট মিন্স cos 2iy বা i2y লিখেছে এখানে যেটা। আর পরবর্তীতে cos এ sin b দ্যাট মিন্স cos 2x ইনটু sin 2iy। তো সেটা আমরা লিখলাম। তো এখানে আমাদের যদি এখানে লেখা যায় তাহলে আমরা এটা লিখতে পারি, তো আমাদের এখানে sin 2x দিয়ে লিখলাম। আর যদি cos এর মধ্যে এরকম থাকে, cos ix থাকে, তো সেই জিনিসটা এখানে লিখলাম। cos যদি ix হয় দ্যাট মিন্স এখানে x মানে হচ্ছে 2y। তো cos ix এর একটা সূত্র আছে, cos হাইপারবোলিক x বলা হয় এটাকে। হাইপারবোলিক ফাংশনে এখানে i টাকে যদি থাকে, cos x স্বাভাবিক একটা জিনিস, এর সাথে যদি একটা i গুণ আকারে থাকে, সেটাকে আমরা লিখবো cos h দ্বারা বোঝাচ্ছে এখানে হাইপারবোলিক, cos হাইপারবোলিক x। আর sin x দ্যাট মিন্স i sin hyperbolic x। এখানে দুটার জন্য কিন্তু দুটা সূত্র, cos ix দ্যাট মিন্স cos hyperbolic x, কিন্তু sin এর ক্ষেত্রে sin ix দ্যাট মিন্স i sin hyperbolic x। তার মানে কিন্তু দুটার জন্য এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তো দেখো এখানে কিন্তু এই আইটা আছে, এর জন্য আইটা উঠিয়ে দিলাম, হাইপারবোলিক h লিখলাম, cos হাইপারবোলিক 2y। আর এখানে যেহেতু সাইন এর জন্য আই থাকলে কি হবে, বাইরে চলে আসবে, এই আইটা বাইরে চলে আসছে, cos 2x তো ঠিক থাকলো, সাইন হাইপারবোলিক 2y হয়ে গেল। তো এরপরে আমাদের ইকুয়েটিং করতে হবে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। ইউ এর সাথে থাকবে যেখানে আই নাই সেই অংশটা, ইউ ইকুয়াল টু তাহলে আসতেছে sin 2x cos হাইপারবোলিক 2y, আর আই ভি তার মানে ভি মানে হচ্ছে ইমাজিনারি পার্ট, cos 2x sin হাইপারবোলিক 2y, এটা লিখলাম। তো এরপরে কাজ যে ইউ ধরলাম এটাকে, ভি ধরলাম এটাকে, এবারে আগের মতো আমাদের করতে হবে যে পার্শিয়াল ডেরিভেশন করবো, একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে। তো ডেল ইউ বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে যেহেতু করবো, তার মানে এই যে ইউ টাকে করলে এখানে cos হাইপারবোলিক 2y যেটা আছে এটার মধ্যে কোনো কার্যকলাপ হবে না, এটা কনস্ট্যান্ট হিসাবে থাকবে। sin 2x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, তাহলে আমাদের আসবে sin x কে ডিফারেন্সিয়েশন করলে আসে cos x। আর যেহেতু এখানে x কে আমরা 2x ধরেছি, 2x কে ডিফারেন্সিয়েশন করে সেটার সাথে দিয়ে দেখতে হবে। তো 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2 আসে, তাহলে আমাদের del u বাই del x ইকুয়াল টু আসবে 2 cos 2x cos হাইপারবোলিক 2y। সিমিলারলি del u বাই del y যদি করি, y এর সাপেক্ষে করি, তাহলে sin 2x ঠিক থাকবে, আর cos হাইপারবোলিক 2y কে ডিফারেন্সিয়েশন করতে হবে। cos হাইপারবোলিক 2x কে যদি আমরা মানে ডিফারেন্সিয়েশন করি, মানে cos হাইপারবোলিক 2x কে, সেক্ষেত্রে আসবে sin হাইপারবোলিক 2y। এবং এই যে 2y কে আমরা যেটাকে ধরেছিলাম, 2y কে যদি আমরা যেহেতু ধরে নিয়েছি y হিসাবে, y কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 2y কে, তাহলে আরেকটা 2 বাইরে আসবে, তার মানে আসছে 2 sin 2x sin হাইপারবোলিক 2y। তাহলে আমাদের একটা জিনিস পেলাম যে cos হাইপারবোলিক x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, সেক্ষেত্রে আমরা পাবো sin হাইপারবোলিক x। উল্টা কিন্তু cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x আসে, কিন্তু cos হাইপারবোলিক x কে যদি ডিফারেন্সিয়েশন করা হলে তাহলে আসবে শুধুমাত্র sin হাইপারবোলিক x। তো সেটাই এখানে হয়েছে। এরপরে ভি কে ওইভাবে করা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে কি 3 আর 6 থেকে দেখা যাচ্ছে এই দুটো সমান, del u বাই del x ইকুয়াল টু যেটা আসছে, আর del v বাই del y ও সেটা আসছে। আর এই বাকি যে 5 4 আর 5 থেকেও দেখা যাচ্ছে একটা মাইনাসের ঘাটতি আছে, বা এখানে যেটা আছে এর সাথে একটা মাইনাসের পার্থক্য আছে। তো এইভাবে করে আমরা দেখালাম। এখানে আরো বেশ কিছু করে দেওয়া আছে সেম নিয়মে, তোমরা এটা দেখে নিবে। আমি আর এই ক্লাসে এক্সটেন্ড করব না, এই যে ক্লাসে যেটা আমরা পড়ালাম এগুলো আমরা এখানে বেশ কিছু এক্সাম্পল করে দেওয়া আছে। এই এক্সাম্পলটা যে বুঝালাম, এটা কারো সমস্যা থাকলে বলতে পারো। কারো যদি কোনো সমস্যা থাকে বলো, যে এখানে কিভাবে আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করছি, এখানে কোনো সমস্যা থাকলে বলো, আমি আবার বলবো। আর যদি সমস্যা না থাকে তাহলে আজকের মতো ক্লাসে যে লেসন গুলো ছিল এগুলোই ছিল। আচ্ছা, 5 নাম্বারটা আমি তারপর আরেকবার একটু বলছি, কারণ 5 নাম্বারটা একটু ঝামেলা আছে, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি 5 নাম্বারটাও, যেহেতু আমাদের সময় অনেক আছে। আমরা 5 নাম্বারটা আর একটু করবো। দেখো এখানে 5 নাম্বারে যেটা আছে,
এফ অফ জেড ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস আই ওয়াই আছে, তাই তো? এফ অফ জেড ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস আই ওয়াই আছে। ওই জিনিসটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখাচ্ছি। তো এইভাবে যদি ডিভাইডেড বাই আকারে থাকে, তো সেই জিনিসটাকে আমাদের একটু সাজিয়ে নিতে হবে। দেখো এখানে সাজানো হয়েছে, সেম নিয়মে ইউ প্লাস আইভি লেখা হয়েছে। তো নিচের যেটা আছে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিব। তো এক্স প্লাস আই ওয়াই আছে, আর যে আমাদের যে নিচে যে জিনিসটা থাকে ডিভাইডেড বাই করার যে রুলটা ছিল, যে আমাদের ডিনোমিনেটর যেটা থাকে, ডিনোমিনেটরের আমরা হরকে আমরা কি করব, কনজুগেট করে সেটা দ্বারা উপর নিচে গুণ করব, সেই জিনিসটা এখানে করা হচ্ছে। যেমন এখানে এক্স প্লাস আই ওয়াই আছে, এর কনজুগেটটা তাহলে কি হবে, এক্স মাইনাস আই ওয়াই। তো এক্স মাইনাস আই ওয়াই দ্বারা উপর নিচে গুণ করা হয়েছে। খেয়াল করে দেখো এখানে এক্স মাইনাস আই ওয়াই, এখানেও এক্স মাইনাস আই ওয়াই নিয়ে আসতে হয়েছে। এই যে আমরা প্রথমে যে নিয়মগুলো দেখেছিলাম সেটা এখানে ইমপ্লিমেন্টেশন হয়েছে। তো নিচে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাবে, দ্যাট মিন্স এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই এর হোল স্কোয়ার। তো এখানে মাইনাস আই স্কোয়ার আসতেছে, ওয়াই স্কোয়ার আসতেছে, দ্যাট মিন্স এখানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে। তার মানে নিচে আসতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরে থাকতেছে এক্স মাইনাস আই ওয়াই। তো এটাকে আমরা দুই ভাগ করে দিব, কারণ আমাদের রিয়েল পার্টটা নিতে হবে আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করে লিখতে হবে। তো যেটাতে এখানে উপরে যদি এরকম থাকে যোগ বিয়োগ আকারে, সেটাকে আমরা ভাগ করে দিতে হয়, আর নিচের যে অংশটা থাকে উভয় পক্ষই পাবে। তাহলে আমরা লিখতে পারি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু ওয়াই বাই ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার যদি আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টে কম্পেয়ার করি, তাহলে ইউ ইকুয়াল টু আসতেছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বি ইকুয়াল টু আসতেছে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেটা লিখছি এ ওয়াই ইকুয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বি ইকুয়াল টু আসতেছে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপরের কাজ ডেল ইউ বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে দেখো ইউ বাই ভি এর সূত্র নিতে হবে, কারণ উপরেও এক্স আছে নিচেও এক্স আছে। তো ইউ বাই ভি এর সূত্র আছে, নিচে হবে ভি স্কোয়ার, আর ভি স্কোয়ার উপরে আসবে ভি ইন্টু ডি ইউ বাই ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস মাইনাস হবে যে আমাদের ইউ ইন্টু ডেল ভি বাই ডেল এক্স। তো সেটাই করা হয়েছে, এটা ঠিক রাখা হয়েছে। ও এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসছে, পরবর্তীতে এখানে এক্স কে ঠিক রাখা হয়েছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করা হয় সেক্ষেত্রে আসবে শুধু 2x, তার মানে x ইনটু 2x। এটাকে তারপর লেখা হয়েছে সিমিলারলি ডেল ইউ বাই ডেল ওয়াই, এখানে y এর সাপেক্ষে করা হবে যেহেতু, তাহলে এখানে নিচে উপরে দেখো আমাদের যেহেতু x আছে y নাই, তো এখানে আমরা কি রাখবো, এটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো, বাইরে নিয়ে আসলাম, দেখো এখানে বাইরে নিয়ে আসছি। তো নিচে আছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দ্যাট মিন্স ওটাকে আমরা যদি পুরোটাকে y হিসাবে কাউন্ট করি, তাহলে আমরা লিখতে পারি x ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান হলে পাওয়ার হলে x টু দি পাওয়ার n এর সূত্র যাবে। দেখো এখানে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট মিন মাইনাস টু লেখা হয়েছে, কারণ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস মাইনাস ওয়ান, দ্যাট মিনস মাইনাস টু। এবার যেহেতু এখানে আমরা পুরোটাকে আমি ধরেছি কি y, এটাকে পুরোটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় সেক্ষেত্রে আমাদের শুধু 2y আসবে। সেভাবে করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের কিছুই করা হয়নি, শুধু জাস্ট ডিফারেন্সিয়েশন করা হয়েছে। সেম কাজ এখানে ডেল ভি বাই ডেল এক্স এর জন্য করা হয়েছে, আবার ডেল ভি বাই ডেল ওয়াই এর জন্য ওইভাবেই করানো হয়েছে। তো এখানে করলে এভাবে আমাদের সলিউশন গুলো চলে আসবে, দেখা যাবে যে ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স চলে আসছে। তো আজকের ক্লাসে এটুকুই ছিল, এখানে বুঝতে কারো সমস্যা থাকলে আমাকে বলো। আচ্ছা, তোমাদের এখানে বুঝতে কারো সমস্যা না থাকলে তোমাদের আইডি গুলা দিয়ে দাও, আইডি গুলা থেকে আমরা প্রেজেন্ট নিয়ে নেব, এখানেই প্রেজেন্ট হবে, অন্য যারা উপস্থিত ছিল না তাদের প্রেজেন্ট হবে না। এখানে চ্যাটিং অপশন যেটা আছে এখানে তোমরা আইডি দিয়ে দাও সবাই। ইয়া হচ্ছে প্রেজেন্ট নিচ্ছে অন্য স্যারগুলো, যারা যারা জয়েন হয়েছে তাদের নিকট আমি তো সেটাই প্রেজেন্ট বলছি, হয়ে এখানে এরকম এরকম কিছুই না, এখানে তোমাদের যেটা দিবা এটাই রেকর্ডিং যেহেতু হচ্ছে, তোমাদের আইডি গুলাও একটা রেকর্ডিং হিসেবে রয়ে যাচ্ছে। সো যারা এখানে থাকছে তাদেরই রেকর্ড হতে যাচ্ছে, যারা থাকবে না তাদের থাকবে না, এটাই তো ভালো। তোমরা যে এখানে আমাদের এই যে চ্যাটিং এ যে এগুলো দিচ্ছ, এই চ্যাটটাও একটা রেকর্ডিং হিসেবে থাকছে, সো অটোমেটিক আমাদের আইডি গুলো রয়ে যাচ্ছে।
জি স্যার। সবাই আইডি গুলো দিয়ে দাও, আর যদি কারো বুঝতে সমস্যা থাকে আমাকে বলো, আমি আবারও বোঝানোর চেষ্টা করবো। স্যার আমাদের এক্সামের ব্যাপারে স্যার। আচ্ছা, এক্সামের ব্যাপারে তো এখন ইউনিভার্সিটি কবে খুলবে জানা নাই। তো আমাদের আগের যে নিয়মটা ছিল সেটাই আপাতত এখনো আমাদের সেই একই নিয়মে চলতে থাকবে, যে আমাদের অ্যাসাইনমেন্ট আসবে, আমি অ্যাসাইনমেন্ট দিব তোমাদের। আজকে যে ক্লাসটা শেষ হলো, বি আর সি গ্রুপের সাথে যে ক্লাসটা আছে তাদেরও আমি নিয়ে তারপর তোমাদের আমার অ্যাসাইনমেন্ট 4 আর 5 একসাথে দেওয়া হবে, এবং তার জন্য একটা সময় দেওয়া হবে। 4 আর 5 এর জন্য আমি একসাথে সময় দিব। দুইটা অ্যাসাইনমেন্ট আসবে, আমরা যে 4টা লেসন করলাম এখান থেকে আমাদের 2টা অ্যাসাইনমেন্ট আসবে। সেই 2টা অ্যাসাইনমেন্ট আমরা মানে এই উইকের শেষে আমি তোমাদের গুগল ক্লাসরুমে অ্যাসাইন করে দিব। তারপর তোমাদের সময় দেওয়া হবে, সেই অনুসারে তোমরা সেখানে জমা দিবে। স্যার ফাইনাল এক্সাম কি স্যার মিডের মতন দিবেন ওরকম অ্যাসাইনমেন্ট আর ভাইবা? হ্যাঁ, সেটাই তো বলা হয়েছে, অ্যাসাইনমেন্ট 40 আর 10 ভাইবা। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে যদি ইউনিভার্সিটি কোনো কারণে সামনের মাসে খুলে যায়, খুলে যেতেই পারে, সেক্ষেত্রে তো আর অ্যাসাইনমেন্ট আমি যে মার্কিং নিচ্ছি সেই মার্কিংটা আমরা ওইভাবে আমরা করে নেবো, অ্যাডজাস্ট করে নিব। যে ফাইনালে তো সেক্ষেত্রে তো ফাইনাল এক্সাম হবে যদি খুলে যায়। আর যদি না খুলে তাহলে এই সিস্টেমেই আমাদের কন্টিনিউ চলবে ফাইনাল। আচ্ছা, অ্যাটেন্ডেন্স যদি সবাই দিয়ে থাকো, তোমরা চাইলে যদি সমস্যা না থাকে লিভ নিতে পারো, আর যদি সমস্যা থাকে আমাকে বলো, আমি আবারও বুঝাবো। সমস্যা না থাকলে ক্লাস মানে এ পর্যন্তই।
আচ্ছা, কারো সমস্যা না থাকলে তোমরা লিভ নিতে পারো। এখন আর ক্লাস মানে শেষের পথে, ক্লাসে যদি সমস্যা থাকে বলবা, আর সমস্যা না থাকলে লিভ নিয়ে এখন যেতে পারো সবাই। যাদের সমস্যা নাই তারা যেতে পারো, আর সমস্যা থাকলে বলো এখানে।